অনলাইন কিন্তু সোশ্যাল মিডিয়াও। আপনি আপনাকে ঠিক আছে, ওই সেন্সে বললে আচ্ছা, ওই সেন্সে বললো। এনিওয়েজ আমি আর ওখানে ডাইগ্রেস না করে, আপনি প্রবলি অধৈর্য হচ্ছেন বা আপনারা অধৈর্য হচ্ছেন। এনিওয়েজ এখন আমরা যে প্রশ্নটা আছে যে আচ্ছা, কয়েকটা বিষয়। প্রথম বিষয় হচ্ছে যে এটা তরুণদের হাতে দেশ আছে কিনা, এটা একটা প্রশ্ন। কারণ দেখেন, আপনার যদি বর্তমানে যে পাওয়ার ব্লক গুলো দেশে খেয়াল করেন, তাহলে ক্লিয়ারলি এই সরকারেও ইভেন আপনার তরুণদের স্টেক খুবই লিমিটেড। বাট একটা নানান কারণে আমরা এটা মনে করছি যে ভাই, আমি আপনার প্রোফাইল দেখতেছিলাম, আপনি কন্টেম্পোরারি ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন হাম্মাদ বিন খলিফা ইউনিভার্সিটিতে। সো আমি মানে আমার জাস্ট একটা কিউরিওসিটি হলো, মানে ওয়াই ডিড ইউ চুজ দিস সাবজেক্ট, মানে এটার পিছনে আপনার মোটিভেশন কি ছিল অ্যাকচুয়ালি? বাংলাদেশে তো ইসলামিক স্টাডিজ বলতে হয়তো অনেকে চিন্তা করেন যে এখানে বোধহয় কোরআন হাদিস নিয়ে হুজুররা পড়াশোনা করেন। তো একটা ওয়েস্টার্ন একাডেমিক সেটিং এ যখন ইসলামিক স্টাডিজ পড়া হয়, তখন মূলত যেটা করা হয় সেটা হচ্ছে মুসলিম সোসাইটির পলিটিক্স, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি বা এই ধরনের এক ধরনের স্টাডি করা হয়। সো থিওলজিক্যাল ডেলিবারেশন, অর্থাৎ কোরআন হাদিসে কি বলেছে না বলেছে, হোয়াট ইজ দ্য কারেক্ট ওয়ে অফ নোয়িং দ্য রিলিজিয়ন অর প্র্যাকটিসিং ইট, এইটা তো আসলে আমাদের ওয়েস্টার্ন সেটিং এ আমরা যখন হচ্ছে ইসলামিক স্টাডিজ এটা চর্চা করি, সেটার কোনো আহ, উদ্দেশ্য থাকে না। তো এই প্রশ্নটা আমাকে অনেকেই করেন এবং অনেক সেটিং এ করেন, ইন মোস্ট অফ দ্য কেসেস আই গেট ওয়্যার দে আর কামিং ফ্রম। সো তারা বুঝতে চান যে হচ্ছে আসলে কন্টেম্পোরারি ইসলামিক স্টাডিজ এর সাথে আমার ইন্টারেস্টের বা এটার অ্যালাইনমেন্টটা কোথায় হয়। আসলে ওই অর্থে তারা যেটা চিন্তা করেন বা এই প্রশ্নটা যখন করেন, তখন যেই কালচারাল একটা কনটেক্সট থেকে যে এবং সেই যে প্রিজাম্পশন গুলোর উপর বেসিস করে যে প্রশ্নটা করা হয়, সেটার সাথে আসলে ওইভাবে চিন্তা করলে আসলে আমার কন্টেম্পোরারি ইসলামিক স্টাডিজ এর সাথে আহ, আমি যেটা উম, আ- আ- আমার ইন্টারেস্টের অ্যালাইনমেন্টটা না হওয়ারই কথা। কিন্তু এখানে মূলত আমি যেটা করি এবং আমার থিসিস ধরেন, আমি যেটা করেছি সেটা একটা পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টেও আমরা এই থিসিসটা করতে পারতাম, বা ইন এ সেন্স হয়তো সোশিওলজি ডিপার্টমেন্টেও এই থিসিসটা করা যেত। তো এখানে ডিপার্টমেন্টের নাম তো ওয়েস্টার্ন একাডেমিয়াতে অনেক সময় অনেক অনেক রকম হতে পারে। যেমন ধরেন আমার লিডসে যে সুপারভাইজার ছিল, ইভেন আমি যদি হচ্ছে বলি যে আমার এখানেও যে থিসিস সুপারভাইজার ছিলেন, লিডসে যিনি সুপারভাইজার ছিলেন, উনি আন্ডার গ্রাজুয়েট করেছেন হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনসে, পিএইচডি করেছেন পলিটিক্যাল সায়েন্স বা গভর্নমেন্ট। উনি দীর্ঘদিন ধরে সোশিওলজি ডিপার্টমেন্ট গুলোতে অধ্যাপনা করছেন এবং লিডসের সোশিওলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন, I think almost for a decade. I'm not sure about the exact number of years. So এরকম। আবার ধরেন আমার এখানে যে এখানে যিনি সুপারভাইজার ছিলেন, আম, উনিও পলিটিক্যাল সায়েন্সেই ছিলেন। পলিটিক্যাল সায়েন্সেরই উনি প্রফেসর ছিলেন নটর ডেম, হার্ভার্ড, তারপর জর্জ টাউনে। এখানে উনি আছেন হচ্ছে কলেজ অফ ইসলামিক স্টাডিজ। সো বেসিক্যালি বিষয়টা হচ্ছে আম, এখানে ডিপার্টমেন্ট বা হচ্ছে লেভেলের চেয়ে মেইন বিষয়টা হচ্ছে এখানে আমরা আসলে কি করছি। তো কন্টেম্পোরারি ইসলামিক স্টাডিজ বলতে এখানে আসলে মেইনলি বোঝানো হচ্ছে যে কন্টেম্পোরারি মুসলিম সোসাইটির নানা দিক, সেটা অ্যানথ্রোপোলজিক্যাল আছে, সোশিওলজিক্যাল আছে, তারপর হচ্ছে পলিটিক্যাল বিভিন্ন দিক নিয়ে আমরা এখানে স্টাডি করছি। এটাই। আবার কোরআন হাদিস নিয়েও স্টাডি হচ্ছে। আর কোরআন হাদিস নিয়ে, ইভেন কোরআন হাদিস নিয়ে যখন স্টাডি হয় ইসলামিক স্টাডিজে, এটার স্টাডিটা হয় মূলত কোরআন কম্পাইলেশনের ইতিহাস, কোরআনের ইতিহাস, হাদিসের ইতিহাস, আম, সেগুলো নিয়ে কি বিতর্কগুলো আছে। যেমন ধরেন একটা বিতর্ক আছে আসলে কোরআন কবে লেখা হয়েছে বা কোরআন কবে কম্পাইল কম্পাইল করা করা হয়েছে। হয়েছে।
তো কোরআনটাকে আসলে নবীজির জন্মের 200 বছর আগে লেখা হয়েছে নাকি নবীজির জন্মের 200 বছর পর লেখা হয়েছে, সো এই ধরনের একটা বিতর্ক আছে। সো কোরআনের রাইটার কয়জন, তো এই ধরনের নানান বিতর্ক আছে। তো আমরা যখন কোরআনিক স্টাডিজ বা হাদিস স্টাডিজ আমরা যখন করছি, আমরা সেখানে এটা করছি, এটা মূলত একটা হচ্ছে আপনার হিস্ট্রিক্যাল অ্যানথ্রোপোলজিক্যাল একটা ডিবেট বলতে পারেন। যে আহ, তো সো তবে বেসিক্যালি এই জি 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 ইশাক ভাই, মানে সোশিওলজিক্যাল, অ্যানথ্রোপোলজিক্যাল এবং পলিটিক্যাল যে মানে রিজনিং গুলো, এগুলো অ্যানালাইসিস করে আপনাদেরকে এই পড়াশোনাটা আপনি করতেছেন। সো আমরা মানে কিন্তু বাংলাদেশের কনটেক্সটে মানে আমাদের দেশে যে ইসলামিক স্টাডিজ সম্পর্কে যে ধারণাটা বা ইসলামিক স্টাডিজ সম্পর্কে যে টোটাল প্র্যাকটিসটা, মানে এই যে ডিফারেন্সটা আপনি দেখলেন বা আপনি উইটনেস করলেন, ওয়েস্টে একটা, আমাদের সোসাইটিতে আর এক রকম। তো আমাদের আসলে ওই জায়গায় থাকার কারণ কি আসলে, মানে আমরা এখন ওইখানে আটকে থাকলাম কেন, যখন ইটস অ্যাবাউট ইসলামিক স্টাডিজ আর কি? আচ্ছা। আম, আমি ওয়েস্টে উইটনেস করেছি এই কথাটা বলাটা খুব একটা যৌক্তিক হবে না, এই কারণে কারণ দোহা প্রবাবলি বা কাতার কাছাকাছি কান্ট্রি আর এটা কি। প্রবাবলি ওয়েস্টে না। হ্যাঁ। বাট ওয়েস্টার্ন একাডেমিয়ার কথা বলছি। এখন ওয়েস্টার্ন একাডেমিয়া তো আসলে আপনার বাংলাদেশেও আছে, সারা পৃথিবীতেই আছে। আমরা যে পৃথিবীর যে যে প্রান্তেই থাকি মোটামুটি সবখানেই, অ্যাবাউট চায়না প্রবাবলি সবই তো এখন আপনার ওয়েস্টার্ন একাডেমিয়ার মধ্যেই। তো ঢাকা ইউনিভার্সিটি তো আপনার ওয়েস্টার্ন একাডেমি বলা যায়, মানে ওয়েস্টার্ন একাডেমির একটা পার্ট বলা যায়। কিন্তু তারপর আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি, সেটা আপনি বলতে চাচ্ছেন যে আহ, এই পারসেপশনটা কিভাবে আমাদের দেশে গ্রো করলো, যেখানে হুজুররা পড়াশোনা করে যেটা হচ্ছে ধরেন কথার কথা সায়েন্টিফিক মেথড থেকে অনেক বেশি ডিটেচড। এই পারসেপশনটা গ্রো করার আই থিঙ্ক দেয়ার আর ফিউ রিজনস। সো এক নম্বর বিষয়টা হচ্ছে যে ইসলামিক স্টাডিজ, ইভেন ধরেন বাই দ্য ওয়ে এটা শুধুমাত্র ইসলামিক স্টাডিজ রিলেটেড না, আপনি ধরেন অ্যারাবিক ডিপার্টমেন্ট সম্পর্কে বা ইভেন ইসলামিক হিস্ট্রি সম্পর্কে ধরেন এক ধরনের অ্যাজাম্পশন আছে। আহ, ধর অ্যারাবিক অ্যারাবিক ধরেন আরবি ভাষা ও সাহিত্য এই রিলেটেড ডিপার্টমেন্ট গুলো বাংলাদেশে আছে। তো আরবি ভাষা ও সাহিত্যে এখানে আপনার যে কবিতাগুলো ফর এক্সাম্পল পড়ানো হয়, সেটা সারা পৃথিবীতে কেউ যদি আরবি ভাষা ও সাহিত্য পড়ে তাকে এই কবিতাগুলো বা এই লিটারেচার গুলো অ্যাক্সেস করতে হবে, তাকে পড়তে হবে। সেটা হচ্ছে আপনার ধরেন জাহেলি যুগের কবিতা যেগুলো বলে আর কি, অর্থাৎ হচ্ছে প্রি মোহামেডান ইসলামিক ইয়ার্স এর যেই লিটারেচার আছে। কিন্তু বিবিধ কারণে এটাকে হচ্ছে আপনার হুজুরদের ডিসিপ্লিন বা হচ্ছে এক ধরনের ইসলামী আকারে চিন্তা করা হয়। ধরেন আপনি যদি হচ্ছে রাস্তায় আম, অ্যারাবিক আম, হরফে অ্যারাবিক হরফে আপনি একটা ক্যালিগ্রাফি আঁকেন, সেই ক্যালিগ্রাফির মধ্যে কি আছে না আছে ইট ডাজেন্ট ম্যাটার, এটাকে হচ্ছে একটা মুসলমান ইসলাম একটা সাম্প্রদায়িক একটা ইস্যু হিসাবে চিন্তা করা হবে। খুবই ইন্টারেস্টিংলি এই যে আপনার আগস্টের পর পর যখন ক্যালিগ্রাফির হিড়িক পড়ে গেল, তো বুয়েটে আপনার এরকম একটা ক্যালিগ্রাফি আঁকা হয়েছে যেটা অ্যারাবিক ক্যালিগ্রাফি। তো এখন এটা দেখে অনেকের মনে হয়েছে যে দিস ইজ সামথিং রিলেটেড টু ইসলামিক, হ্যাঁ তো এরকম একটা কিছু। তখন এটাকে ব্যালেন্স করার জন্য একটা এই সাম্প্রদায়িক আম, সম্প্রীতির একটা উদাহরণ বানানোর জন্য বুয়েটের আরো কিছু হিন্দু ছাত্র পাশে হচ্ছে সম্ভবত ভগবত গীতা থেকে আরো কয়েকটা শ্লোক তারা ইয়ে করে দিয়েছে। তো অ্যারাবিক যেই ক্যালিগ্রাফি ছিল সেইটা, সেই ক্যালিগ্রাফিতে কি কথা হয়েছিল এটা আমার একটু খোঁজ করতে হবে, এই মুহূর্তে এক্স্যাক্টলি খেয়াল নেই, বাট ইট ওয়াজ নাথিং রিলেটেড টু ইসলাম এজ এ রিলিজন বা থিওলজিক্যাল কোনো কিছু ছিল না। কিন্তু ওই যারা ওই ওখানে বুয়েটের দেওয়ালে যারা পরে হচ্ছে ব্যালেন্স করার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি আনার জন্য যারা ভগবত গীতা টেনে এনেছে, তারা ভেবেছে যে যেহেতু অ্যারাবিক সেহেতু থিওলজি ইসলামিক সামথিং, হ্যাঁ তো ওইটার বেসিসে তারা ওখানে ওইভাবে ব্যালেন্স করতে চেয়েছে। তো এইটা একটা বিষয় আছে। আম সেকেন্ড একটা বিষয় হচ্ছে আপনার আম, আমাদের দেশে ইসলামিক স্টাডিজ বা ইভেন অ্যারাবিক এই ডিপার্টমেন্ট গুলোতে যারা আসছে, যে ছাত্রগুলো আসছে, তাদের আপনি যদি সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড দেখেন, সো এই সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড এটা মেইনলি বাংলাদেশের মিডল ক্লাস না, আপার মিডল ক্লাসও না। এটা মেইনলি হচ্ছে আপনার আরবানাইজিং
আপকামিং মিডল ক্লাস, অর্থাৎ উঠতি মধ্যবিত্ত, যেটা হয়তো আপনার মডার্নিটিতে তারা ফার্স্ট জেনারেশন প্রবেশ করছে, বা দেড় জেনারেশন এই সেন্সে বলছি যে আগের জেনারেশন হয়তো খানিকটা প্রবেশ করেছে, বা নট কোয়াইট কমপ্লিটলি। সো এই জেনারেশন এখন ধরেন আপনার গ্রাম থেকে শহরে আসছে, বা আগের জেনারেশন শহরে এসে খুব একটা মিনিয়াল বা আপনার মানে মার্জিনাল পজিশনে ছিল, সেইখান থেকে আপনার এখন মেইন স্ট্রিমে ইয়ে দিকে আসছে। হয়তো দেখা যাচ্ছে তার বাবার কেবল ইন্টারমিডিয়েট পাস, সে এখন হচ্ছে ফার্স্ট জেনারেশন গ্রাজুয়েট হচ্ছে, কলেজ গ্রাজুয়েট যেটা বলে। তো বাংলাদেশে ধর্ম আমরা যেটা, এখানে তো আমাদের আবার ধর্ম আমরা একটা ফিক্সড ক্যাটাগরি হিসেবে চিন্তা করি। আমাদের দেশের আমাদের যে পাবলিক ডিসকোর্স, এটা খুবই পোর। পাবলিক ডিসকোর্স পোর বলতে আমি হচ্ছে ওই অশিক্ষিত মূর্খ মানুষদের ডিসকোর্সের কথা বলছি না, আমি বলছি আমাদের যে আমরা যারা নিজেদেরকে শিক্ষিত অনেক গ্রুপদের শিক্ষিত, কথা, অনেক হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ চিন্তা করি। সো আমাদের ডিসকোর্সটা অনেক পোর, অনেক ডেভেলপমেন্ট হয়েছে ওয়েস্টে বা অন্যান্য অনেকখানে। যে ধরনের ডেভেলপমেন্ট হয়েছে, ইনফ্যাক্ট ওয়েস্টও আমাদের দেশে কতখানি এসেছে। আম, ধরেন আমি আমি লন্ডনে যে আই ওয়াজ শকড, অ্যান্ড পরে আই কনভার্সড উইথ আদার্স, দে ওয়ার অলসো শকড। যে ওয়েস্ট মানে আমরা চিন্তা করতাম যে হচ্ছে স্কাই স্ক্রাপার্স, হ্যাঁ। তো লন্ডনে যে দেখি ও মা, কোনো স্কাই স্ক্রাপার্স নাই, মাত্র 3-4 তলা বিল্ডিং, হাইয়েস্ট 3 তলা বিল্ডিং, ওই যে আপনার বাড়িগুলো ছোটবেলায় মনোপলি খেলার সময় যে হচ্ছে হোটেল গুলো পাওয়া যেত ওইরকম লাল লাল বাড়ি, এটা 3 তলা। আর হচ্ছে শুধুমাত্র সিটি সেন্টারে গেলে ওইখানে হচ্ছে কিছু স্কাই স্ক্রাপার আছে, আদারওয়াইজ কোনো স্কাই স্ক্রাপার নাই। হ্যাঁ, তারপর এই যে রিসেন্টলি ছেলে মেয়ে যে বাহিরে পড়তে যাচ্ছে বাংলাদেশ থেকে, তারা ওখানে যে তারা ডিসকভার করছে যে ওইখানকার বাঙালি কমিউনিটি ইজ 1000 টাইমস মোর কনজারভেটিভ দেন হোয়াট দে হ্যাভ এভার সিন ইন ঢাকা, ঠিক আছে। তো এক্স্যাক্টলি। ঢাকার ধানমন্ডি, গুলশান, বনানীতে যে আপনি যে ইয়ে করবেন, মানে যে ওয়েস্ট কে আপনি লিভ করতে পারবেন, আপনি তো ওয়েস্টে এরকম ওয়েস্ট পাবেন না। সো বলিউড দেখলে বা ধরেন এক ধরনের ওয়েস্টের একটা ইমাজিনেশন আছে। সো ইনফ্যাক্ট এই ওয়েস্টের ইমাজিনেশন আপনার কখনোই এটা ইয়ে করে না। আমাদের দেশে ধরেন মানে ওয়েস্ট বলতে আসলে কি বোঝায়? আহ, ওয়েস্ট বলতে বোঝায় ভাইয়া, মানে টিভিতে বা মুভিতে আমরা যা দেখি ওইটাই, যে ওয়েস্টে যায় নাই তার কাছে ওইটাই ওয়েস্ট। সো দ্যাটস নট হাউ। নেসেসারিলি, দেখেন একটা কথা বলি, আমাদের ধরেন ওয়েস্টে, ওয়েস্ট বলতে মনে করেন চিন্তা করছে যে হচ্ছে কোট আনকোট রিলিজিয়াস ডগমা থেকে ফ্রি, হুম। বা হচ্ছে ধরেন দ্য বিকন অফ সেকুলার সোসাইটি, হ্যাঁ, বা বিকন অফ সেকুলারিজম। এখন আপনি যদি অ্যাকচুয়ালি আমেরিকাতে যান, আমেরিকান পলিটিক্সে কোট আনকোট রিলিজিয়নের যে প্রভাব, বাংলাদেশের পলিটিক্সে রিলিজনের এত প্রভাব নেই। মানে দেখেন, ডোনাল্ড ট্রাম্পের মতন একজন লিডারকে ইলেক্ট করা থেকে বাংলাদেশ শত সহস্র বছর পিছিয়ে আছে। হ্যাঁ, খুব ইজিলি আপনি ডোনাল্ড ট্রাম্পের মতন একজন লিডারকে আপনি ইলেক্ট করতে পারবেন আমেরিকাতে। এর আগে করেছেন বাইবেল বেল্ট, ইউএস এর বাইবেল বেল্ট, এটা তো একটা বড় ফ্যাক্টর পলিটিক্সে। ইভাঞ্জেলিক্যালদের যে প্রভাব আনডিনায়াবল, সেটা ডেমোক্র্যাট, তারপর হচ্ছে রিপাবলিকান, তাদের সবার জন্য। এবং তাদের রেটরিকে যে প্রতিটা, ধরেন আপনার বুশ যখন হচ্ছে আপনার আফগান ওয়ার স্টার্ট করছে, ইরাক ওয়ার স্টার্ট করছে, সে সেটাকে বলছে হচ্ছে ক্রুসেড। তো আপনি যদি বাংলাদেশে কেউ যদি ধরেন বাংলাদেশের একজন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার, সে যদি ধরেন ইন্ডিয়ার এগেনস্টে এই ধরনের, আমাদের দেশের ক্রুসেডের ইকুইভ্যালেন্ট ওয়ার্ড কি সেটা আপনি জানেন, সো এই ধরনের ওয়ার্ড ইউজ করে, তাহলে তো আমাদের দেশের সেকুলার সোসাইটি তারা তো মাথা খেয়ে ফেলবে। এখন আপনি ধরেন ইয়েতে যান, আমাদের কয়েকদিন আগে দেখলাম একজন ব্যারিস্টার সারা হোসেন, সে ব্রিটিশ কমন ল এর কথা বলছে। তো ব্রিটিশ কমন ল এর উদ্ভব তো হচ্ছে তাদের যে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান ট্র্যাডিশন আছে সেখান থেকে। সেখান থেকে আসছে, তার এক্স্যাক্টলি। আপনার ব্রিটিশ কমন ব্রিটিশ সোসাইটি, ঠিক আছে, ওখানে পার্লামেন্টে হচ্ছে তো আপনার অ্যাংলিকান চার্চ থেকে তো অ্যাপয়েন্ট করা হচ্ছে।
তো ইশরাক ভাই, আপনার যে আম, পয়েন্ট যেটা, সরি আমি একটু ইন্টারাপ্ট করতেছি, আপনার যে পয়েন্ট যেটা সেটা হচ্ছে মানে ওয়েস্টকে যে আমরা মনে করি বিকন অফ সেকুলারিজম, ওখানে ওদের পলিটিক্স এর মধ্যে কোনো ওদের রিলিজনে কোনো প্রভাব নেই, জিনিসটা ধারণাটা ভুল। বিকজ ওদের ডেমোক্রেটিক স্ট্রাকচার্স বলেন, গভর্নেন্স স্ট্রাকচার্স বলেন, ইভেন সোসাইটিটা যেভাবে বানানো হয়েছে, ইট ইজ ভেরি মাচ ইনফ্লুয়েন্সড বাই, আপনি যদি ফ্রান্সে আসেন ক্যাথলিসিজম, ইউকেতে আর ইউএসএ তে যে প্রটেস্ট্যান্ট যে ভ্যালিউস গুলা। সো ওয়েস্টার্ন সোসাইটিতে যে একটা প্রবণতা থাকে লেকচার দেওয়ার জন্য, যে না আমরা তো সেকুলার, আমাদের তো স্টেট আর চার্চের মধ্যে বা স্টেট আর মস্কের মধ্যে তো আমাদের মধ্যে একটা ডিফারেন্স আছে, আমাদের তো সেপারেশন আছে। ওই জিনিসটা ইটস লাইক কম্পেয়ারিং অ্যাপেলস এন্ড অরেঞ্জেস। বিকজ তোমরা আমাদেরকে বা বাংলাদেশকে গ্লোবাল সাউথের দেশগুলোকে তোমরা এমন একটা আইডিওলজি দিচ্ছ, যে আইডিওলজিটা তোমরা 200-300 বছর, 1000 বছর ধরে অলরেডি you developed it, and it was also very heavily influenced by religion. সো তুমি রিলিজিয়নের সাপোর্ট নিয়ে বা রিলিজিয়নের ব্যাকবোন দিয়ে একটা জিনিস ডেভেলপ করছো, বাট ওই জিনিসটা আবার তুমি যখন আমাদেরকে লেকচার দিচ্ছ তখন বলতেছো না আমাদের মধ্যে তো কোনো রিলিজিয়ন নাই, রিলিজিয়ন ছাড়াই থাকা, মানে এরকম কিছু একটার মধ্যে একটা ডিকোটমি কিছু একটা বলতেছেন আপনি নাকি? না, মেইন যে বিষয়টা, একটা তো রিলিজিয়ন হচ্ছে অ্যাজ এন ইনস্টিটিউশন বা ইনস্টিটিউশনাল যে ম্যানিফেস্টেশন গুলো আছে, সেটার সাথে তো ওয়েস্টের একটা দীর্ঘ সংঘাতের ইতিহাস আছে, যেটার কারণে চার্চ এবং স্টেটকে সেপারেশনের বিষয়টা এসেছে, যেটা হয়তো অন্য অনেক সোসাইটিতে অনুপস্থিত। ফর এক্সাম্পল, মুসলিম সোসাইটিতে তো সেই অর্থে কোনো চার্চ নাই। মানে আপনি মানে ধরেন বলতেছেন যে মস্ক আর স্টেটকে সেপারেট করতে, মস্ক জিনিসটা কোথায়? নাই, আমাদের কি ওইটাই কোনো বলতেছি, অ্যাপেলস এন্ড অরেঞ্জেস কে কম্পেয়ার করা হচ্ছে, হ্যাঁ। বাট সে আরেকটা বিষয় যেটা হচ্ছে, আপনার ওয়েস্টার্ন সোসাইটিতে যেটা করা হয়েছে, সেটা তারা রিলিজিয়ন ক্যাটাগরিটাকে এটা হচ্ছে আপনাদের যে মেইন যে প্রশ্ন, যেখান থেকে আমি ডাইগ্রেস করে এখানে আসলাম, সেখানে আসবে। সো ওয়েস্টার্ন সোসাইটিতে আপনার রিলিজিয়ন ক্যাটাগরিটাকে এইভাবে ক্যাটাগরাইজ করা হয় নাই। ফর এক্সাম্পল, ফ্রান্সে সেকুলারিজম আছে, লাইসেটে আছে, যেটাকে বলা হচ্ছে যে ওয়ার্ল্ডের স্ট্রিক্টেস্ট লাইসেটে বা সেকুলারিজম। অথচ আপনি যদি ফ্রান্সের সেকুলারিজম দেখেন, সেখানে কিন্তু যে বিভিন্ন ক্যাথলিক সিম্বল গুলো আছে, সেগুলোকে রিলিজিয়ন হিসেবে ক্যাটাগরাইজ করা হচ্ছে না। না, যেহেতু রিলিজিয়ন হিসেবে ক্যাটাগরাইজ করা হচ্ছে না, বরঞ্চ সেগুলোকে কালচার আকারে দেখা হচ্ছে, কালচারাল ইয়েস, আর্টিফ্যাক্ট, হিস্ট্রিক্যাল এক্স্যাক্টলি, লিগ্যাসি হিসেবে দেখা হচ্ছে। সো ফলে আপনি একই সাথে সেকুলার হতে পারছেন, আবার নটরডেম ক্যাথিড্রালকেও সেলিব্রেট করতে পারছেন। হ্যাঁ, আপনি একই সাথে সেকুলার হতে পারছেন, বাট সেন্ট অমুক, সেন্ট তমুক, স্ট্রিটের নাম, আপনার প্যারিসের স্ট্রিটের নাম আপনি তো সেন্ট ছাড়া, ক্যাথলিক ফিগার ছাড়া আপনি পাবেনই না। না, বাট দ্যাট ইজ নট রিলিজিয়ন অ্যাকর্ডিং টু দেয়ার অপারেটিং যে ডেফিনেশনটা আছে, হ্যাঁ, অপারেশনাল যে ডেফিনেশনটা আছে, সেটা, দোজ থিংস আর কনসিডার্ড এস কালচার। তো আমাদের দেশে যে জিনিসটা হয়েছে, আমরা আমাদের এখানকার যে মেজরিটি বলি বা গণমানুষের যেই প্রতিটা আম, কৃষ্টি, কালচার এবং আচার আচরণ, এইটাকে আমরা হচ্ছে রিলিজিয়ন আকারে ক্যাটাগরাইজ করেছি। এবং ওয়েস্টও করে, যখন আমাদেরকে দেখে। সো ওদের আছে কালচার আর আমাদের আছে রিলিজিয়ন। রিলিজিয়ন, ওদের সবকিছুই কালচার আর আমাদের সবকিছুই রিলিজিয়ন। ইয়া, ওরা স্পুন দিয়ে খায়, সেটা হচ্ছে ওদের কালচার, আর আমরা হাত দিয়ে খাই, এটা হচ্ছে আমাদের রিলিজিয়ন। তো সবকিছু যখন আপনি রিলিজিয়ন আকারে ক্যাটাগরাইজ করেন, তখন আপনার সবকিছু আপনাকে সেকুলারাইজ করতে হয়। সো আর ওদের যেহেতু কোনো কিছুই রিলিজিয়ন না, তাই ওদের কোনো কিছুই সেকুলারাইজ করতে সেকুলার হয় না। করতে হয় না, হ্যাঁ, তো এটা কিন্তু হচ্ছে মোর দেন রিয়েলিটি, ইটস about how you categorize things, and based on that categorization how you respond to that রাইট, reality. So you produce a reality and then you respond to that reality. হুম। তো এখন আমাদের দেশে যেটা হয়েছে যে এই যে সম্ভবত এটা কাজী মোতাহার হোসেন না কার একটা কথা কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে, ওটা আসলো যে বড়লোক বা এরকম হচ্ছে, বা আবু সাইদেরও একটা কথা ছিল, শহীদ আবু সাইদেরও এরকম একটা কথা ছিল, যে বড় লোকের আছে সে সংস্কৃতি, আর হচ্ছে গরিব যা করে সেটাই হচ্ছে ধর্ম। তো আমরা যেহেতু আহ, না এটা খুবই কথা, এবং ওয়েস্ট এটা নিয়ে কাজ হচ্ছে। ওয়েস্ট এখানে আপনার বিশেষ করে ক্রিটিক্যাল রেস থিওরিতে যারা কাজ করছে, তারা এটা নিয়ে কথা বলছেন, যে আপনার রেস রিলিজিয়ন কনস্টেলেশন নিয়ে কথা বলছেন, ইকোনমিক ফ্যাক্টরটা, ক্লাসের ইস্যুটা এখান থেকে চলে আসবে। সো তারা বলছেন যে ব্ল্যাক আমেরিকান কনটেক্সটে ব্ল্যাকরা যাই করে সেটাই রিলিজিয়ন, আর হোয়াইটরা যেটা করে সেটা হচ্ছে কালচার। সো
ব্ল্যাকদেরকে রিলিজিয়াস টার্মে ডিফাইন করা আর হোয়াইটদের ক্ষেত্রে হচ্ছে আপনার কালচারাল টার্মসে ডিফাইন করা। তো আমাদের দেশে দেখেন এখানে আম, আয়মান সাদিক সে যদি মসজিদে বিয়ে করে সেটা হচ্ছে আপনার কালচার বা হচ্ছে তার রুচি। হ্যাঁ, আর সেম ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে যে এক গ্রাম থেকে আসছে, গ্রামে যে ভাঙাচোরা একটা মসজিদে আয়মান সাদিকের মতন ও তো বোধহয় নির্ঝর না কি হচ্ছে গুলশান আজাদ মসজিদে যে বোধহয় বিয়ে করেছিল। তো ওই রকম ফ্যান্সি বা আপনার কোনো হচ্ছে আমাদের আরবান ল্যান্ডস্কেপের সিম্বল এরকম কোনো মসজিদ না, বরঞ্চ ধরেন গ্রামের একটা ওই টিন এবং বাঁশের তৈরি মসজিদ বা এরকম একটা মসজিদে যে নামাজ পড়েছে ওটা হচ্ছে সে তখন সেটা ধর্মীয় কাজ করলো। তো এবং এই ক্যাটাগরির লোকদের মধ্যে এক ধরনের আপনার ইন্টারনালাইজেশনের ব্যাপারও আছে। ধরেন একটা গ্রামের ছেলে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে এবং বিকজ অফ হিজ আপব্রিঙ্গিং, হিজ আউটলুক এবং সবকিছু মিলিয়ে সে আসলে এখানে খাইতে পারছে না যে ভিকারুননিসা বা হলি ক্রসের যে মেয়েটা আছে সে তার সাথে মানে তাকে পাত্তা দাও তো দূরের কথা, ক্লাসমেট হিসাবে যে তার সাথে কথা বলবে সেটাও ইয়ে করে না। যে ধরেন না, গ্রামের চাচাতো ভাই নামের যে কনফিগারেশন বা একটা যে ক্যাটাগরি বা একটা ফিগার আমরা দাঁড় করিয়েছি। তো এখন এই ছেলেটা কি করবে? এই ছেলেটা কোনোভাবেই মানে দেখতেছে যে হি ইজ বিং আউটপ্লেড বাই এই যে হচ্ছে আপনার যে শহরের যে ভিকারুননিসা হলি ক্রসের যে মেয়েটা আছে। তো এখন সে কোনোভাবেই সে নিজের ব্যাপারে নিজেকে গুড ফিল করাইতে পারে না এবং মানুষের কাছেও সে তার যে হচ্ছে একটা হিউম্যান হিসাবে তার যে এটা আছে সে তখন একটা রেসপন্স কি, এই মেয়ে তোর ওড়না কই। সো সে তখন দেখেন এই এই মেয়ে তোর ওড়না কই কথা বলাটা কিন্তু এসেনশিয়ালি ওই অর্থে কোনো রিলিজিয়াস ব্যাপার না। ইসলামের কোথাও হয়তো এইভাবে বলে নাই যে আপনার মেয়েদের ওড়না কই এটা আপনি জিজ্ঞেস করেন। কিন্তু সে তখন আহ, নিজেকে ওই রিলিজিয়াস টার্মে ডিফাইন করছে এবং সেই ক্ষেত্রে সেইটার প্রতি একটা রিকোর্স নিয়ে ওইখান থেকে সে এক ধরনের সুপিরিয়রিটি যে তার যেটা লুজ হয়েছিল এখানে আসার পরে এই যে সে দেখলো হুম তার রুচি নাই, আভিজাত্য নাই বেল নাই। এবং হ্যাঁ বেল নাই বেসিক্যালি, এবং ইনফ্যাক্ট হিউম্যান ডিগনিটিও হয়তো প্রবাবলি না তার নাই। সে একটা না হচ্ছে গ্রামের চাচাতো ভাই নামক একটা ফিগার। ওইটা হচ্ছে সে হুম ওখান থেকে আবার সে রিকভার করার ট্রাই করছে আর এক ধরনের সুপিরিয়রিটি ক্লেইমকে মার্শাল করার মাধ্যমে। শহরের ছেলে মেয়েরা এক ধরনের ইয়েকে মার্শাল করে, সে ধরনের আর এক ধরনের ইয়ে করছে। তো এই ইসলামিক স্টাডিজ অ্যারাবিক ডিপার্টমেন্টে যে ছাত্ররা তারাও মনে করে যে এটা একটা রিলিজিয়াস এন্টারপ্রাইজ। তো হুম তারাও এটাকে আহ, ওইভাবেই চিন্তা করে এবং দেখবেন মাঝে মাঝে বলে যে ইসলামিক স্টাডিজে পড়ে এই ধরনের নাস্তিক্যবাদী কথাবার্তা বা ইসলামিক স্টাডিজে ইয়ে মানে অথচ কিন্তু তারা কিন্তু এটা বুঝতেই পারছে না যে ইসলামিক স্টাডিজ অ্যাজ এ ডিসিপ্লিন ইট স্টার্টেড অ্যাজ এন ওরিয়েন্টালিস্ট প্রজেক্ট, Right. খুবই কড়া মানে ওরিয়েন্টালিস্ট। ওরিয়েন্টালিস্ট প্রজেক্ট এটা কি একটু এক্সপ্লেইন করেন? আই ডোন্ট থিংক আমাদের ভিউয়ার্স নেসেসারি নো হোয়াট ওরিয়েন্টালিস্ট প্রজেক্ট ইজ। আচ্ছা, এইটা ওরিয়েন্টালিস্ট প্রজেক্ট, জাস্ট এ মোমেন্ট। আচ্ছা, উম, বা সহজ এটা কথা ভাই, ওরিয়েন্টালিস্ট প্রজেক্ট যেটা আমি মানে আপনি আপনার থটে থাকেন, ওরিয়েন্টালিস্ট মানে জায়গাটা আসছে হচ্ছে ইট কেম অ্যাজ আ ওয়েস্টার্ন থিং আর কি। মানে ওয়েস্টার্ন সোসাইটিস বা মোর ডেভেলপ সোসাইটিস দে ওয়ান্টেড টু আন্ডারস্ট্যান্ড বা অ্যানালাইজ দ্য ইস্টার্ন সোসাইটি, বা ধরেন ইস্ট বে সোসাইটিদেরকে মানে একটা ডিফারেন্ট একটা এক্সোটিক ভিউ থেকে একটু অ্যানালাইজ করার জন্য ওই জায়গা থেকেই ইসলামিক সিভিলাইজেশন ওরিয়েন্টাল ইসলামিক স্টাডিজটা ওইটাকে অ্যানালাইজ করার ওই ওই মানে ওই ডিসিপ্লিনটা শুরু হয়েছে। সো ওই ওই ধরনের প্রজেক্টগুলোকে ইন জেনারেল বলা হয় ওরিয়েন্টালিস্ট প্রজেক্ট। আপনি যেটা বলতেছিলেন যে ইসলামিক স্টাডিজটা অরিজিনালি ওয়াজ অ্যান ওরিয়েন্টালিস্ট প্রজেক্ট আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি আপনি তো এটা ডিসক্রাইব করে দিয়েছেন। তো বেসিক্যালি যখন আপনার ইউরোপিয়ানরা আসছে হ্যাঁ এখন তারা মুসলিম মুসলিম সোসাইটিকে তারা বুঝতে চায়, নট বিকজ দে ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড আস বাট বিকজ দে ওয়ান্ট টু গভর্ন আস। ইয়েস and in order for them to govern us, they need to know a few basics basically. তো এইটার থেকে আপনার ইসলামিক স্টাডিজ শুরু এবং one of the uh, one of the lasting negative consequences of Islamic studies is যে তারা
পুরো মুসলিম সোসাইটিকে রিলিজিয়ন টার্মে ডেসক্রাইব করেছে। আপনি হুম আহ, ধরেন কথার কথা মুসলিমদের সেক্সুয়াল প্র্যাকটিসেস এইটাকে ওদের রিলিজিয়ন দিয়ে ব্যাখ্যা করবে, মানে মোট কথা চলো মুসলমান যাই করবে ওটা বোধহয় কোরআন বা হাদিসে আছে রাইট। সো আর এবং দেখেন এটা এরা সবখানেই করেছে। ওরা যখন নিজেদের সোসাইটিকে স্টাডি করেছে সেটার নাম দিয়েছে সোশিওলজি, আর ওরা যখন ধরেন আফ্রিকান সোসাইটি বা হচ্ছে আমাজনে গিয়েছে ওটাকে যখন স্টাডি করেছে তার নাম দিয়েছে অ্যানথ্রোপোলজি। হ্যাঁ, বা আমাদেরকে স্টাডি করলে সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি, আর ওরা নিজেদেরকে স্টাডি করলে সেটা ছিল সোশিওলজি। সো উই আর নট ডেভেলপড এনাফ টু ফর্ম এ সোসাইটি দ্যাট ক্যান অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ সোশিওলজিস্ট। হ্যাঁ, আমরা জাস্ট কেবল ট্রাইবের লেভেলে বা এই ধরনের কিছু একটাতে থেকে গেছি, আর হ্যাঁ, এবার খুবই ক্রুড হিউম্যান, এই কারণে অ্যানথ্রোপোলজিস্টদেরকে এসে আমাদেরকে ডিসকভার স্টাডি এন্ড করতে হবে। স্টাডি হ্যাঁ, করতে হয়। তার মানে তো এমন না এরকম ব্যাপারটা যে ওরা আমাদেরকে যা যা ডিফাইন করে দিছে আমরা অ্যাকচুয়ালি তাই মনে করতেছি আমাদেরকে, মানে ধরেন ইয়েস, নটরডেম ক্যাথেড্রালে যখন আমরা স্ট্যাচু দেখি বা ওখানে বিভিন্ন রিচুয়াল দেখি ওইটা মনে করি কালচার পার্ট অফ হিস্ট্রি, অনেক বড় কিছু। বাট ওইটা আমরা আমাদের যখন নিজস্ব কালচারের মাধ্যমে দেখাইতে চাই, ধরেন মঙ্গল শোভাযাত্রা বা একটা ইসলামিক কোন রিচুয়াল বা মুসলিমদের কোন একটা ফেস্টিভ্যাল, ওইটা একটা শুধুই রিলিজিয়াস কাজ। সো এটা হলো কি ওরা আমাদেরকে যেগুলো ডিফাইন করে দিছে আমরাও মনে করি ওইটাই কুল। মানে আর ওরা ওরা একটা হেড স্টার্ট পাইছে ন্যারেটিভটা, হ্যাঁ বা কোন টার্মিনোলজি, কোন কোন সোসাইটাল অ্যাসপেক্টটাকে কোন টার্মিনোলজি দেওয়া হবে, এটা তো একটা হেড স্টার্ট পাইছে। তো ওদের যে ন্যারেটিভটা সেট আপ করছে ওই হুম, ন্যারেটিভটাতে এখন দুনিয়াটা চলতেছে। আর স্যাড থিং ইজ আমরা ইস্টার্ন সোসাইটিজেও আমরা এখন ওই ন্যারেটিভের মধ্যেই চলতেছি, আর কি ওইটা থেকে বের হইতে পারতেছি না, বা ওইটার সাথে সবসময় একটা স্ট্রাগল থাকে আর কি, তাই না ইশাক ভাই? না, এখানে তো আপনার হেড স্টার্টের বিষয়টা আছেই, বাট মোর হুম, ইম্পর্টেন্টলি হচ্ছে আপনার যেটা আমি প্রায় বলি যে হোয়াট ইজ হোয়াট, মানে আসলে কে কি, এই প্রশ্নটা কোনো অবজেক্টিভ ট্রান্সহিস্ট্রিক্যাল ট্রান্সকালচারাল কোনো ডেফিনিশন নাই বা কোনো আনসার নাই। হোয়াট ইজ হোয়াট এটা ডিফাইন করতেছে হচ্ছে আপনার পাওয়ার। সো পাওয়ারের ইয়েস। যে বিন্যাসটা আছে, ক্ষমতার যে বিন্যাসটা আছে, ধরেন কথার কথা আজ থেকে 1 বছর আগে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল সে এখন হচ্ছে মুজিব হয়ে গেছে। সো মানে সে তো মরে গেছে 75-এ, বাট হুট করে কি হলো যে 24-এর 5ই আগস্টের আগে যার নামের আগে এবং পরে 20টা লকব যুক্ত না করে কথা বলা যেত না, আমি নিজেও বলতে পারতাম না। ইনফ্যাক্ট ওয়াইজও মনে করতাম না যে শুধু শুধু এরকম একটা কথা বলে জীবন হারানোটা প্রবাবলি খুব একটা ভালো চয়েস না। হ্যাঁ, প্রবাবলি এটা সুইসাইডাল। তো এখন আহ, কিন্তু আমরা এখন নট অনলি আমরা সেটাকে ডিসকার্ড করছি, বরঞ্চ বিষয়টা এখন অনেকটাই রিভার্স হয়ে গেছে, দুই দুই একটা হয়তো এক্সেপশন আছে। সো বিষয়টা যেটা হয়েছে যে ক্ষমতার বিন্যাসে পরিবর্তন হয়েছে, যার ফলে আমরা মুজিব সম্পর্কিত সত্যগুলো চেঞ্জ হয়ে গেছে। আবার যদি হচ্ছে কোনোদিন সোসাইটিতে নট অনলি জাস্ট হচ্ছে পলিটিক্যাল পাওয়ারের জায়গায় বাট সোসাইটাল লেভেলে ধরেন আহ, এই জুলাইয়ের থ্রুতে তো মানুষজন হচ্ছে মুজিব আমলে অনেক ইতিহাস জেনেছে। তারপর আপনার হচ্ছে ধরেন ডেপুটি স্পিকার শাহেদ আলী হত্যা পাকিস্তান আমলে সেই ঘটনাগুলোও জেনেছে। তো এর ফলে সোসাইটাল লেভেলও মুজিব সম্পর্কে ধরেন ঢাকা ইউনিভার্সিটি নর্থ সাউথ ব্র্যাকের ছেলে মেয়ে, হ্যাঁ, মধ্যবিত্তের মধ্যেও অনেক কিছু চেঞ্জ এসেছে। সো কোনো একদিন যদি হইতেছে আপনার ধরা যাক যে হাইপোথেটিক্যালসে বলতেছি যে জুলাইয়ের যে শক্তিগুলো ছিল তারা যদি হচ্ছে এমন হিনাস কর্মকাণ্ডে জড়ায় যায় যে তারা হাসিনাকে ছুঁয়ে ফেলতেছে বা তারা সারপাস করে ফেলতেছে, এবং হুম। তখন মানুষ আর একবার হচ্ছে হিস্ট্রিক্যাল রিভিশনের মধ্য দিয়ে যায়, তো তখন আবার মুজিব বঙ্গবন্ধু হয়ে যেতে পারে। সো ওয়েস্টের হেড স্টার্টের চেয়ে বড় কথা হচ্ছে যে মানে পাওয়ারের বিভিন্ন তো সোর্স আছে, তো এই সোর্সেস অফ পাওয়ারের যে বিন্যাসটা সেই বিন্যাসটা হচ্ছে ওদের পক্ষে আছে বা ওদের কন্ট্রোলে আছে, এবং আমরাও এই পাওয়ার ম্যাট্রিক্সে ওদের লজিক দ্বারাই ডমিনেটেড, এবং ওদের লজিক আমাদেরকে ফাংশন করতে হচ্ছে। ফর এক্সাম্পল দেখেন 47-এ আমাদের যখন ইন্ডিপেন্ডেন্স আমরা পেলাম, আমরা কিন্তু ওদের টার্মসে ইন্ডিপেন্ডেন্স পাইছি। আমরা খেলাফতের কথা বলে ইন্ডিপেন্ডেন্স আলটিমেটলি পাই নাই। আমরা
ন্যাশনালিজমকে মার্শাল করে আমাদেরকে হচ্ছে, এবং রাইট টু সেলফ ডিটারমিনেশন এই ধরনের রেটরিক যেগুলো আপনার হিটহার্টও মনে করেন আনহার্ড অফ ছিল, আনস্পোকেন অফ ছিল। আমরা কেউ তো মানে রাইট টু সেলফ ডিটারমিনেশনের লজিক দিয়ে কি এই ভূখণ্ডের বা মুসলিম সোসাইটির বা ইভেন গ্লোবাল সাউথের কয়টা জনপদ অপারেট করেছে আমি আমি জানি না, বাট আমরা কিন্তু ওই লজিক দিয়ে ন্যাশনালিজম, রাইট টু সেলফ ডিটারমিনেশন, ইভেন ডেমোক্রেসি এই সকল কথা বলে আমরা কিন্তু হচ্ছে 47-এর ইন্ডিপেন্ডেন্সটা আনলাম। জি সো এখনো আমরা সেই লজিকে অপারেট করছি। তো এইখানে আপনার ওয়েস্টের এই জিনিসটা আছে যে অ্যাজ লং অ্যাজ দে হ্যাভ দ্য পাওয়ার দে উইল গেট টু ডিসাইড ইভেন হাউ দেয়ার অপোজিশন ইজ ফ্রেমড। সো হুম আপনার অপোজিশনটা চ্যানেল করতে হইলেও ওদের এখানে যে ইয়েটা মানে ওদের আছে। ওদের ল্যাঙ্গুয়েজটা, ওদের ন্যারেটিভের মধ্যে, মানে ওরা যে বক্সটা ক্রিয়েট করছে এই বক্সের মধ্যে খেলতে হবে, যে রুলগুলা সেট করছে ওই রুলগুলাতে খেলতে হবে। শেখ ভাই, আমরা তো অনেক কিছু নিয়ে অ্যানালাইসিস করলাম, অনেক থিওলজিক্যাল এবং অনেক একটু ডিপে ফিলসফিক্যাল কনভারসেশন করে ফেললাম। তো জুলাই নিয়ে যখন কথা বলতেছি, আমি মানে আমি যদি আপনার কাছে এখন এমনি একটু মানে একটু নাগরিক হিসেবে যে প্রশ্ন আমাদের ভিতরে এখন ঘুরতেছে সবার ভিতরে কম বেশি, যে জুলাইয়ের পরবর্তীতে যে অন্তর্বর্তীকালীন সরকার হওয়া এবং পরবর্তীতে যে বর্তমান যে পুরা রাজনৈতিক যে ব্যবস্থাটা বাংলাদেশে এই মুহূর্তে, আপনি জানেন হয়তো রিসেন্টলি আরাকান করিডোর নিয়েও কথা হচ্ছে। এই সার্বিক পরিস্থিতি মিলায় মানে আপনার অবজারভেশনটা কি? এটা আমি কেন জানতে চাই, কারণ আপনার ব্যাখ্যাটার ভিতরে অনেক কিছু শব্দ লুকায় আছে যেগুলো আমাদের অনেকের বুঝতে মানে অনেকের কাছে অনেক ক্লিয়ার হয় অনেক কিছু বুঝতে গেলে। কিন্তু একটা জিনিস কি, আপনি হয়তো জানেন যে উপদেষ্টা মাহফুজ আলম, যে আমরা যাকে অনেকেই জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড বলতেছে, মানে সেও যখন বাংলাদেশে যে নতুন বন্দোবস্তের বাংলাদেশ এবং অনেক 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 মানে অনেক তাত্ত্বিক কথাবার্তা আমরা কিন্তু প্রথম শুনতে পাই বাংলাদেশে কোনো রাজনীতিবিদ বা মানে এই যে বিপ্লবীদের কাছ থেকে। সো ওই সামগ্রিক ব্যাপার এবং বাংলাদেশের বর্তমান যে সামগ্রিক রাজনৈতিক অবস্থা, এটা মানে আপনার তত্ত্বে কি বলে, মানে আপনি এটাকে কিভাবে দেখতেছেন আর কি? ফার্স্ট অফ অল যে আরাকানের যে বিষয়টা, আমি অ্যাকচুয়ালি এটা বিস্তারিত জানি না এবং এটা নিয়ে কমেন্ট করার মতন জায়গায় আমি নাই। জিওপলিটিক্স হচ্ছে এমন একটা ফিল্ড যে এখানে এভরিথিং ইজ রাইট এন্ড এভরিথিং ইজ রং। ইয়েস। সো আপনার মানে জিও পলিটিক্সে মানুষ দুইটা ফ্যাক্টরের উপর, মানে এক্সপার্টরা দুইটা ফ্যাক্টরের উপর বেস করে অ্যানালাইসিস দাঁড় করায়। একটা হচ্ছে হলো গেস আর একটা হচ্ছে হলো এস্টিমেট। সো ইন টোটাল গেস্টিমেট। তো এই গেস্টিমেটের উপর বেস করে অ্যানালাইসিস মানে, এবং দেখবেন যে জিওপলিটিক্যাল অ্যানালাইসিসের একটা বড় সোর্স থাকে হচ্ছে অ্যাক্সেস টু ইনফরমেশন থ্রু অ্যাক্সেস টু পাওয়ার করিডোরস। ধরেন মানে অ্যাকচুয়ালি ইউনূসের মাথায় কি আছে, অ্যাকচুয়ালি পুতিনের মাথায় কি আছে, অ্যাকচুয়ালি ট্রাম্পের মাথায় কি আছে, এটা জানার জন্য আপনাকে ধরেন ইলন মাস্ক হইতে হবে, বা আপনার ওই যে দুগিন হইতে হবে, হ্যাঁ, বা আপনার এরকম কেউ হইতে হবে। তো এখন বাট এট দ্য এন্ড অফ দ্য ডে এই ইনফরমেশন গুলো সবই হচ্ছে নন ভেরিফাইয়েবল। মানে আহ, আপনি বলতে পারবেন যে নির্ভরযোগ্য সূত্রে, ওয়েল হ্যাঁ, বাট হাউ নির্ভরযোগ্য ইজ ইউর নির্ভরযোগ্য সূত্র, এন্ড হাউ মানে 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 এটা এটা আলটিমেটলি রিলাই করে। অথেন্টিসিটি, মানে এটা এটা এমনি একটা ভাসমান খবরও হতে পারে বা এটা উদ্দেশ্য হ্যাঁ, প্রণীত হইতে পারে, আপনি বলতেছেন। এবং আলটিমেটলি হইতেছে আহ, আপনার ক্রেডেনশিয়াল ছাড়া। সো এই আলটিমেটলি যেটা হয় জিও পলিটিক্যাল অ্যানালিসিস গুলোতে হয় যে যে অ্যানালিস্ট তার ক্রেডেনশিয়াল সেল করা হয়, বিকজ এই অ্যানালিসিসের কোনো ভ্যালু নাই এক্সেপ্ট ফর যে পার্সনটা, সেই পার্সনটা, বিকজ তখন এটা বিয়ে করা হচ্ছে ঠিক আছে এই পার্সনের 10-15 বছরের অ্যাক্টিভিটিস আছে, সো তার কথার মধ্যে আমরা এইটুকু ক্রেডেন্স খুঁজে পাই বা পাই না, সো এইটার বেসিসে আমরা তাকে নিব কি নিব না। তো এবং এইটা প্রবাবলি ওয়ার্ল্ডের ওয়ান অফ দা মোস্ট বায়াসড ফিল্ডের মধ্যেও একটা, হ্যাঁ। সো আমি অ্যাকচুয়ালি জানি না যে ওখানে করিডোর রিলেটেড আসলে এই বিষয়গুলো কি, আমাদের এই ধরনের কোনো ডিসকাশনও হয় নাই, পাবলিক ডিসকাশনও সেরকম হয় নাই। বিএনপি পন্থী কিছু অ্যাক্টিভিস্ট এটা নিয়ে কথা বলছেন। আম, জামাতেরও কয়েকজন তারা একটু জাম্প করা ট্রাই করছেন, বাট আই থিঙ্ক দে মিস দ্য প্লট। প্রবাবলি তারা কনভারসেশনটা কি সেটা নিয়ে হয়তো বুঝতে পারেন। সরকারের তরফ থেকেও আমাদের এটা নিয়ে বিস্তারিত কোনো
প্রোজ অ্যান্ড কনস আমরা আলোচনা দেখি না। সো আই এম অ্যাকচুয়ালি নট শিওর, যদিও আমার ব্যাকগ্রাউন্ড, আমি আমার আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি ছিল ইন্টারন্যাশনাল রিলেশনসে, বাট আমাকে যারা দীর্ঘদিন ধরে পাঠ করেছেন, ফলো করেছেন, তারা জানেন যে আমি রাশিয়া ইউক্রেন নিয়েও কোনো কিছু জানি না। ওই যে মাঝে মাঝে পাকিস্তান এবং ইন্ডিয়া নিয়ে গন্ডগোল হয়, পরে ইমরান খানের বিষয় নিয়ে গন্ডগোল হয়, আমি ওগুলো নিয়েও কোনো কিছু জানি না, বিকজ আমাদের আইআরে কোথাও এগুলো শেখানো হয় না। কেউ হ্যাঁ, যদি বলে, আপনাদেরকে এটা বাই দ্য ওয়ে, এটা একটা মানে ফ্রড ডিটেক্টর একটা শিখায় রাখে, কেউ যদি হচ্ছে সে আইআর পড়েছে সেই জন্য সে কোনো ফল্ট লাইন বা জিওপলিটিক্যাল ফল্ট লাইন বা কোনো একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস নিয়ে সে মত দিতে আসে, তার মানে বুঝবেন যে সে হচ্ছে ডাক্তারি পড়ে ইঞ্জিনিয়ারিং করতে চাইতেছে। আইআরএ কোথাও এই ধরনের কোনো কিছু পড়ানো হয় না। ধরেন আইআরএ কি পড়ে, থিওরি পড়ানো হয় যে আপনার অনেকগুলো স্যাম্পলের উপর বেসিস করে একটা ট্রেন্ড কি হইতে পারে, বা হচ্ছে আপনার গেম থিওরি পড়ানো হয়। ধরেন একজনের বিহেভিয়ার বা একটা স্টেটের বিহেভিয়ার একরকম হলে আর একটা স্টেট তার কি পসিবল রেসপন্সেস গুলো করতে পারে। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে একটা পার্টিকুলার মোমেন্ট ইন টাইমে, পার্টিকুলার জাংচার ইন হিস্ট্রিতে একটা পার্টিকুলার লিডার কি সিদ্ধান্ত নিবে, সেটা তো আইআরএ কোনোদিন পড়াবে না। তবে So, প্রেডিকশনের যে ব্যাপারটা, ইশাক ভাই, প্রেডিকশনের যে ব্যাপারটা বা গেস করে অ্যানালাইসিস, একটা ঘটনা কোন দিকে মোড় নিতে পারে, থিওরিটিক্যালি কি হতে পারে, মানে এই ধরনের অ্যানালাইসিস কিন্তু করতে পারবে। যে আপনি হ্যাঁ, আপনার তো ওই বেসিক ব্যাকগ্রাউন্ডটা আছে যে টু আন্ডারস্ট্যান্ড যে এই ধরনের ঘটনা ইতিহাসে কেমন হয়েছে, অথবা এই ধরনের মানে অনেকগুলো ফ্যাক্টর থাকে, অনেকগুলো জিনিস প্রভাবিত করে ঘটনাটাকে, এই মানে একটা অ্যানালাইসিস দিতে পারে। অফকোর্স নট, এখানে কেউ কোনো কনক্রিট দিতে পারবে না। বাট ওইটার জন্য আমাকে ধরেন এই প্রসঙ্গে, আরাকান প্রসঙ্গে ওখানকার আমার একটা ব্রিফ দরকার এই রিলেটেড, যেখানে প্লেয়ার গুলো কারা, তাদের কি কি ইন্টারেস্ট আছে বা ইন্টারেস্ট নাই। সো এটা আইআর বা আইআর থিওরিজ এর সাথে বা আমার আইআর এর যে ট্রেনিং সেটার সাথে রিলেটেড না, বরঞ্চ আমাকে এখন আগে জানতে হবে যে ওইখানকার রিয়েলিটি অন দ্য গ্রাউন্ড জিনিসটা কি। So Yes. I don't have that. Uh, এবং তাহলে আমাদের দেশে তো ইশাক আবার ভাই, হচ্ছে, ওই প্রশ্নটার জন্য আপনাকে আর আমরা টানবো না। তবে যেটা বলতেছিলাম যে আমরা জুলাইয়ের পর আমরা যখন নতুন সরকার গঠিত হলো এবং আমরা আসিফ মাহমুদ তারপরে নাহিদের পাশাপাশি আমরা নতুন আবিষ্কার করলাম মাহফুজ আলমকে, এবং আমরা যেটা মিডিয়ার মাধ্যমে হোক বা ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ থেকে আমরা তাকে মাস্টার মাইন্ড হিসেবে চিনলাম, এবং তার যে বক্তব্য এটা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং আমাদের মতো তরুণদের কাছেও অনেকটা মানে আনক্লিয়ার ছিল, মানে আমরা তার তত্ত্বটা আমরা এখনো ক্লিয়ার না যে নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ, নতুন ভাবে আগানো। তো আপনারা যেহেতু জুলাইয়ে আপনারা ফ্রন্ট লাইনে ছিলেন, আপনারা অ্যাক্টিভিজমের সাথে ফুল এঙ্গেজ ছিলেন, মানে আপনার জায়গাটাতে যদি ওপিনিয়ন জানতে চাওয়া হয়, ওপিনিয়নের থেকে বেশি মানে আপনার কি মনে হয় আসলে যে কি হতে যাচ্ছে এই যে তরুণদের হাতে এখন বাংলাদেশ নতুন, মানে সবকিছু মিলাই আমরা কি আসলে কোন দিকে যাচ্ছি, এই ব্যাপারটা যদি আচ্ছা, আমাদের বলতেন। প্রথমে একটু কারেকশন দিব ওই সেন্সে যে আমি ফ্রন্ট লাইনে কতখানি ছিলাম আমি ঠিক নিশ্চিত না। আই পার্টিসিপেটেড ইন জুলাই অবভিয়াসলি, এবং সেখানে আমার নিজস্ব স্বার্থ ছিল, আমার আইডিওলজিক্যাল অ্যালাইনমেন্টও ছিল, কিন্তু ফ্রন্ট লাইনে কতখানি ছিলাম আমি শিওর না। ফর এক্সাম্পল, আমি কখনো ওই অর্থে ফিজিক্যালি প্রোটেস্টে যাই নাই। আম, আমি লজিস্টিক্যাল কিছু সাপোর্ট দেওয়ার ট্রাই করেছি, অনেকের সাথে কোঅর্ডিনেশনের কাজও করেছি, বিশেষ করে ইনফরমেশন এর ক্ষেত্রে। তারপর হচ্ছে আম, ওই সময় রেজিমের যে বিভিন্ন ধরেন, একটা কথা আমার খেয়াল আসছে, যখন ওরা ডিসাইড করলো যে দে উইল বেসিক্যালি লেট দ্য আরবান মিডল ক্লাস গেট অফ দ্য হুক। সো ধরেন বুয়েটের একটা ছেলে অ্যারেস্টেড হলে তাকে, বা এরকম হলে তাকে সাথে সাথে ছেড়ে দিচ্ছিল। এইচএসসি পরীক্ষার্থী যারা ছিল তাদের সবাইকে একদিন এক্সট্রাঅর্ডিনারি একটা মুভ ছিল, শুক্রবারে কোর্ট বসিয়ে জামিন দিয়ে দিয়েছে। বাট আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে যদি হচ্ছে অ্যারেস্টেড হয় তাকে কিন্তু ছাড়া হচ্ছিল না। তো এই যে আপনার যেরকম ডিভাইড অ্যান্ড রুল স্ট্র্যাটেজি গুলো ছিল, আমি সেগুলো নিয়ে কথা বলেছি এবং অনেক মানুষ সেগুলো তখন পড়েছে। আর কিছু লজিস্টিক্যাল, মেডিকেল হেল্প, আপনার এই রিলেটেড কিছু, তারপর এটা আপনার এটা জেলের আমি একটু ভিতর। বলে রাখি শেখ ভাই, এটা ফ্রন্ট লাইনে কেন বলতেছি আমরা, মানে এই আন্দোলনটা
ইটস কম্বিনেশন অফ ফিজিক্যাল প্রেজেন্স এন্ড সোশ্যাল প্রেজেন্স, এটা আপনি তো জানেন। এটা অস্বীকার কোনো কেউ বলতে পারবেন। এই পুরা জুলাইয়ের যে ঘটনাটা, এটার একটা কম্বিনেশন থাকার কারণে এই যে ফুল সাপ্লাই চেইনে যারা যারা ছিল, আপনি যে সোশ্যাল মিডিয়াতে কিছু লিখতেছেন ওটা কিন্তু একটা ফ্রন্ট লাইন, মানে ওটা তো এখন পৃথিবীর ফ্রন্ট লাইন কিন্তু সোশ্যাল মিডিয়াও। আপনি আপনাকে আচ্ছা দেখে ঠিক আছে, 10 ওই সেন্সে বললে, আচ্ছা ওই ওই সেন্সে বললো। এনিওয়েজ আমি আর ওখানে ডাইগ্রেস না করে, আপনি প্রবলি অধৈর্য হচ্ছেন বা আপনারা অধৈর্য হচ্ছেন। এনিওয়েজ এখন আমরা যে যে প্রশ্নটা আছে যে, আচ্ছা আহ, কয়েকটা বিষয়। প্রথম বিষয় হচ্ছে যে এটা তরুণদের হাতে দেশ আছে কিনা, এটা একটা প্রশ্ন। কারণ দেখেন, আপনার যদি আহ বর্তমানে যে পাওয়ার ব্লক গুলো দেশে খেয়াল করেন, তাহলে ক্লিয়ারলি এই সরকারেও ইভেন আপনার তরুণদের স্টেক খুবই লিমিটেড। বাট একটা নানান কারণে আমরা এটা মনে করছি যে হচ্ছে এই তরুণদের সরকার। আপনি ইউনুসকে যদি এখন তরুণ বলেন, তাহলে আমাদের তরুণের ডেফিনেশনটা অনেক স্ট্রেচ করতে হবে। হ্যাঁ, মানে আপনার অক্টোজেনেরিয়ান, 90s পর্যন্ত প্রবাবলি আপনার তরুণদেরকে নিতে হবে। আপনি যদি এভারেজ ধরেন মিডিয়ান এইজ যদি বাইর করেন এই সরকারের উপদেষ্টাদের বা মন্ত্রীদের, তাহলে দেখবেন আই ডোন্ট থিঙ্ক এটা আপনার 60-র নিচে আসবে। হ্যাঁ, মানে 60-এর ঘরে থাকবে। সো দ্যাট ইজ হার্ডলি তরুণ, মানে রিটায়ারমেন্ট এজের পরে কিন্তু। তো এখানে তরুণদের মধ্যে আছে শুধুমাত্র 2 জন এখন। এর আগে আর একজন ছিল, নাহিদ রিজাইন করেছে। এখন আছে মাহফুজ, তারপর আসিফ মাহমুদ। তো একটা তো গেলো তত্ত্বীয় কথা। এখন তারপরে একটা বিষয়, মানে তত্ত্বীয় বলতে হচ্ছে যে আপনার মানে সিম্পল এজ দিয়ে আপনি করেন। এখন তারপর দেখেন যে সরকার এই 2জনের গ্রিপ কতখানি। এটা ক্রমান্বয়ে স্পষ্ট যে দ্য গভর্নমেন্ট কারেন্টলি আপনার একটা ক্লিয়ারলি ইউনুস চালাচ্ছে, এটা মাহফুজ চালাচ্ছে না, নাহিদ চালাচ্ছে না, বা আসিফ চালাচ্ছে না। যদিও বা হয়তো আপনার ইমিডিয়েট আফটার ম্যাথে মাহফুজের একটা হিউজ সে ছিল, আপনার সেটা হয়তো 1-2-3 মাস এরকম লাস্ট করেছে। বাট আপনি ধরেন রিসেন্ট মুভে দেখেন আরাকানের ঘটনায়, বা আরাকানা যে করিডোর বা এই রিলেটেড যে নেগোসিয়েশন হচ্ছে, বা কাতারে ইউনুসের যে ডিপ্লোমেসি, বা চীনে যে ইউনুসের ডিপ্লোমেসি, মানে ইফ ইউ থিঙ্ক যে এটার পিছনে মাহফুজের বিন্দু মাত্র হাত মানে এগুলা কোনো কিছু ছিল, ইট উড বি ফুলিশ। সো আবার এটা তো গেল হচ্ছে আপনার গভর্নমেন্টের ভিতরে। এরপর গভর্নমেন্টের বাহিরে যে পাওয়ার ব্লক গুলো আছে, সেখানে দেখেন আপনার বিএনপি একটা বড় শক্তি। ইনফ্যাক্ট দিস গভর্নমেন্ট ক্যানট ডু এনিথিং দ্যাট গোজ এগেনস্ট বিএনপি's উইশেস। এটা সিম্পলি মানে ইট ডাজন্ট হ্যাভ দ্যাট ক্যাপাসিটি, দ্য ম্যাটেরিয়াল কন্ডিশন ইজ নট দেয়ার। আপনি যদি অ্যাডমিনিস্ট্রেশন, আপনি যদি আহ, মানে বাংলাদেশের কনটেক্সটে যেটাকে আমরা ডিনাজিফাই বলতে পারি, সেটা যদি করতে চাই, দেন ইউ হ্যাভ টু রিলাই অন বিএনপি, এবং সেটা আলটিমেটলি হইছেও। তারপর সবসময় তো আমাদের দেশে একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চলে, অর্থাৎ একটা ফর্মাল অ্যাডমিনিস্ট্রেশন আছে যে আপনার ডিসিএসপি এদেরকে দিয়ে। এর সাথে সাথে হচ্ছে পলিটিক্যাল লিডার কাম ক্রিমিনাল লিডার্স, মানে ক্রিমিনাল আপনার মাফিয়া, এদের একটা ইয়ে থাকে। সো তারা আপনার হচ্ছে ধরেন যে এক্সটর্শন র্যাকেট গুলো ইয়ে করে, এবং এদের একটা স্টেবিলাইজিং ফ্যাক্টর আছে। সো আপনি হুট করে যদি এদেরকে নাই করে দেন, তাহলে দেখবেন যে একটা বিরাট ভ্যাকুয়াম তৈরি হবে, ইনফর্মাল ইকোনমি যেটা আছে। তো সেইটাও আপনার পুরোপুরি এখন বিএনপির হাতে। এবং এটা যদি না থাকে, তাহলে আওয়ামী লীগ এবং এই যে ধরেন বিভিন্নখানে দেখছেন যে ছাত্রদল বিএনপি হচ্ছে আওয়ামী লীগকে ঠেকাচ্ছে বিকজ অফ দ্যাট। এবং বিএনপির পক্ষে এটা ফিজিবল না যে, ধরেন অনেকে বলতেছে যে বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। ওয়েল, পলিটিক্যাল পার্টি হিসাবে বা নির্বাচনে ধরুন যে মানে একটা নামকাও আসতে, ধরেন বিএনপি তো একসময় নয়াপল্টন কেন্দ্রিক একটা দলে পরিণত ছিল। আওয়ামী লীগকে এরকম একটা নামকাও আসতে একটা দল হয়তো বিএনপি রাখতে দিবে কি দিবে না, এটা হচ্ছে বিএনপির টপ লিডারশিপ ডিসাইড করতে পারে। বাট রুট লেভেলে বিএনপি চাইলেও, বিএনপি টপ লিডারশিপ চাইলেও বিএনপি কখনো আওয়ামী লীগকে অপারেট করতে দিতে পারবে না। বিকজ আওয়ামী লীগ যদি টেম্পো স্ট্যান্ডের দখল না, তাহলে বিএনপি দখল নিবে কিসের? জায়গা সো তো একটা। এটা 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 সিম্পলি পসিবলই না। হ্যাঁ। তো এবং আপনি ধরেন আওয়ামী লীগকে ঠেকাবেন, আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আপনার তো পুলিশের উপর আপনি অলওয়েজ রিলাই করতে পারতেছেন না, এবং এটা কখনোই পারে না। ইভেন আওয়ামী লীগও দেখবেন কিন্তু একই সাথে সে পুলিশের পাশাপাশি তার লোকদেরকে নামাই দিত। রিজার্ভ সো ফোর্স এই ছিল।
তো এই গভর্নমেন্টকেও আপনার তখন সেই লোক কি, তো এনসিপির তো কোনো লোক নাই, আর জামাত কতখানি কি করে আই ডোন্ট নো, তার পলিটিক্স কতখানি বোঝে সেটা মানে ওটা নিয়ে আর একটা ডিসকাশন করা যাবে। সো এখানে আপনার বিএনপির উপর রিলাই করতেছে, তো বিএনপি একটা মেজর পাওয়ার ব্লক, এবং সেই পাওয়ার ব্লকটার কন্ট্রোলও ইউথরা আছে বলে আমি মনে করি না, বা সেভাবে ক্যাটাগরাইজ করাটা আই ডোন্ট থিঙ্ক ইট উড বি ওয়াইজ। আর একটা নট সো হিডেন দিস টাইম একটা ফোর্স হচ্ছে আপনার মিলিটারি, তারাও আপনার ইউথ না। সো আনফরচুনেটলি বা ফরচুনেটলি যেভাবেই বলেন না কেন, 5ই আগস্টের পর থেকে আসলে ওই অর্থে তরুণদের হাতে দেশ আসে নাই। আম, নানান লেভেলে নানান খেলা হয়েছে। ওইখানে দেখেন আপনি আসিফ এবং নাহিদের মন্ত্রণালয়ে দেখেন, তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আম, ক্রীড়া, ক্রীড়া, এবং আরেকটা বোধহয় হচ্ছে এলজিআরডি। এলজিইডি, লোকাল গভর্নমেন্ট, সরি এলজিআরডি না, লোকাল গভর্নমেন্ট এন্ড রুরাল ডেভেলপমেন্ট। সো এইরকম মন্ত্রণালয়, দিজ আর নট আপনার আনইম্পর্টেন্ট পোর্টফোলিওস, বাট এটা আপনার আইন বা হচ্ছে স্বরাষ্ট্রের মতন একদম স্ট্র্যাটেজিক কি না। বলা যায় যে, হুম। হ্যাঁ। সো ওই দিক থেকে আমার মনে হয় যে দেশ আসলে তরুণদের হাতে ওই অর্থে আসে নাই। এরপর আপনার প্রশ্ন হচ্ছিল যে আমরা বন্দোবস্ত বা আসলে আমরা বিষয়টা কি, এবং আমরা কি যে বন্দোবস্ত বিষয়টা কি, এটা একটা মাহফুজ তার যেহেতু ঢাকার যে বুদ্ধিভিত্তিক দোকান বলি আমি, এগুলোতে তার এক ধরনের যাতায়াত ছিল, এগুলোতে আহ, তার বেড়ে ওঠা, সেই কারণে সেই টার্মটা নিয়েছে। একসময় আমাদের দেশে আমরা শুনেছিলাম চিরস্থায়ী বন্দোবস্ত, তারপরে বন্দোবস্ত বেসিক্যালি ছিল একটা সেটেলমেন্ট, একটা আন্ডারস্ট্যান্ডিং, বা আরো সহজ ভাষায় বললে এক ধরনের সোশ্যাল কন্ট্রাক্ট। এই একটা সোশ্যাল কন্ট্রাক্ট, কনসেনসাসও বলা যায়, হ্যাঁ। নট নেসেসারিলি কনসেনসাস বাট কন্ট্রাক্ট। মানে কনসেনসাস তো বন্দোবস্ত সবাইকে মানে নিয়ে। একটা রাষ্ট্র এবং তার জনগণের একটা চুক্তির, মানে নতুন একটা চুক্তির কিছু হ্যাঁ, একটা আর কি এরকম। এখন সোশ্যাল কন্ট্রাক্ট জিনিসটা যেটা আছে, এটা কিন্তু নেসেসারিলি অ্যাক্টিভলি প্রডিউস করার ব্যাপার না, মানে আমি একটা কন্ট্রাক্ট বা অ্যাক্টিভলি সাইন করার ব্যাপার না। কন্ট্রাক্ট সব সময় প্রতিটা সোসাইটিতে বিদ্যমান। ইনফ্যাক্ট হাসিনার আমলেও এক ধরনের সোশ্যাল কন্ট্রাক্ট ছিল, কন্ট্রাক্ট ছিল, হ্যাঁ। যে সেই সোশ্যাল কন্ট্রাক্টটা কি, আমি মুজিবকে মুজিব বলতে পারবো কিনা, আমি কি বললে আমি ঝামেলায় পড়বো আর কি বললে আমি ঝামেলায় পড়বো না, এইটার ব্যাপারে কিন্তু একটা ব্রড আন্ডারস্ট্যান্ডিং ছিল। হ্যাঁ, ফেয়ার হোক আর আনফেয়ার হোক, জাস্ট হোক আর আনজাস্ট হোক, একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। এই যে হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং, এটাই হচ্ছে বন্দোবস্ত, এটাই হচ্ছে আপনার সেটেলমেন্ট। তো এরপরে সেটেলমেন্ট, বর্তমান ধরেন আপনার এই সেটেলমেন্ট আপনার সব হয়ে গেছে, এবং প্রতিনিয়ত এই সেটেলমেন্ট আপডেটেড হচ্ছে, হয়তো মেজর সিসমিক কোনো শিফট নাই। না, ধরেন যে পাতি ছাত্রলীগার, সে কিন্তু জানে যে এই বন্দোবস্তে সে কতখানি জয় বাংলা বলতে পারবে এবং কোন সেটিং এ বলতে পারবে। জয় বাংলা বলার আগে সে সুন্দর করে মাস্ক পরবে, তারপর ঘোমটা টোমটাও দিবে, হ্যাঁ, তারপর ওই যে ভিডিও গুলো ছাড়ছে না, সেখানে দেখবে বলে "এই আস্তে বল আস্তে বল"। সো it's part of the settlement, it's under the settlement that these things are happening. অন্য কোনো সেটেলমেন্টে কিন্তু এটা হবে না, আগের সেটেলমেন্টে এটা হইতো না। তো আমার মনে হয় যে এইখানে যারা বন্দোবস্তের কথা বলছে, তাদের একটা বোঝার ভুল আছে যে বন্দোবস্ত জিনিসটা কন্ট্রাক্ট সাইন করে হয় না, যেটা আমি কয়েকবার বলেছি। বন্দোবস্ত জিনিসটা একটা ম্যাটেরিয়াল কন্ডিশনের রিফ্লেকশন, এটা অলওয়েজ প্রডিউস হইতেছে এবং অলওয়েজ অটোমেটিক্যালি। চেঞ্জ হইতেছে। হ্যাঁ, এটা অটোমেটিক্যালি। এখন আমরা যদি বন্দোবস্তে অল্টারেশন ঘটাইতে চাই, তাহলে আমাদের ওই ম্যাটেরিয়াল কন্ডিশনে আমাদের চেঞ্জ ঘটাইতে হবে। ধরেন মাহফুজ নিজেও এক সময় যে আওয়ামী লীগের এমপি, তারপর হচ্ছে ছাত্রলীগের বিভিন্ন লোকদের সাথে ছবি তুলেছে, শুভেচ্ছা টুভেচ্ছা জানিয়েছে, ইট ওয়াজ পার্ট অফ দ্যাট বন্দোবস্ত। ওই বন্দোবস্তে এইটার বিকল্প ছিল না, বাট এখন এটা তো আনইমাজিনেবল, তাই না? হুম হুম। সো এটার জন্য কেউ কিন্তু তখনও কন্ট্রাক্ট সাইন করেনি, এখনো কেউ কন্ট্রাক্ট সাইন করছে না, বাট এই ম্যাটেরিয়াল কন্ডিশনটা তৈরি হয়েছে, যার ফলে সেটা রিফ্লেকশনটা অটোমেটিক্যালি হয়েছে। 5ই আগস্টের পর এটাও সেম। সো এখন আমাদের কথা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল কন্ডিশনের জায়গাতে আমরা কোথায় আছি, আহ, আমাদের যে সোসাইটাল কন্ডিশন সেই জায়গাতে আমরা কোথায় আছি। এখানে মিলিটারি একটা বিরাট ফোর্স, বিএনপি একটা বিরাট ফোর্স,
ইন্ডিয়াকে আমরা 5ই আগস্টে আউস্ট করেছি, বাট ইন্ডিয়া হ্যাজ মেড কামব্যাক ইন ভেরিয়াস ওয়েজ, এবং ইট ওয়াজ বাউন্ড টু হ্যাপেন। bound to এটা happen. কোনো আমরা আর্মড রেভলিউশন করি নাই এইটা, আহ, এবং আমাদের মুডটাও ছিল অনেক বেশি ডিফারেন্ট। সো তাদের যে ভেস্টেড ইন্টারেস্ট গুলো আছে, তাদের যে ডিকেডস, আপনার হাফ সেঞ্চুরিজ বা তার বেশি তাদের যে এখানে ইনভেস্টমেন্ট আছে সোসাইটিতে, কালচারে, অন্যান্য নানান দিক, ইকোনমি তো অবশ্যই আছে। সো সেগুলো তো হুট করে কথা বলা বন্ধ করবে না বা হুট করে কাজ করা বন্ধ করবে না। সো ইন্ডিয়া একটা বিরাট শক্তি। আওয়ামী লীগের তার রেমন্যান্টস আছে, সেইটা একটা বিরাট শক্তি। এরপর আছে হচ্ছে আমাদের আহ যেই নতুন আমাদের যে অ্যাসপাইরেশনস, এই জন্য বলছি এটা কোনো সিঙ্গুলার কোনো গতি পথ নেই, যে বিষয়টা এমন না যে ধরেন মাহফুজ যা চায় আমিও তা চাই, আর আমি যা চাই আপনিও তা চান, আপনি যা চান তা আমাদের শফি ভাইও তা চাই। বিষয়টা তো এরকম না। সো তরুণদের তো কোনো সিঙ্গুলার কোনো আকাঙ্ক্ষা নাই। ওই যে ধরেন আপনি যদি আম, হিজবুতি কোনো তরুণের সাথে কথা বলেন, সে তো বলবে জেনজি ওয়ান্টস খিলাফা, ঠিক আছে। তারপর আবার যদি আপনি আহ, ওই ছাত্র ইউনিয়নের কারোর সাথে কথা বলেন, তাহলে সে বলবে জেনজি ওয়ান্ট সেকুলার স্টেট। এখন জেনজি আসলে কি চায়? তো সেটা তো মানে সবাই এটা তো আপনার, জেনজিকে উপরে তুলে দিয়ে যে যার এজেন্ডা ইয়া করতেছে আর কি, এরকম হ্যাঁ। ব্যাপারটা। সো এখন আমাদের চাওয়ার ব্যাপার আছে, এটা নির্ভর করবে আমরা কি পরিমাণ সোশ্যাল, ইকোনমিক, কালচারাল ক্যাপিটাল গুলো অর্জন করতে পারছি, এবং সেইখানে আবার আমাদের তরুণদের মধ্যে হইতে পারে, তরুণদের মধ্যে অনেকে তো আপনার বিএনপির সাথে অ্যালাইন করছে, আবার কেউ কেউ এখনো তার ফ্যাসিস্ট হ্যাংওভার থেকে সে বাইরে হইতে পারতেছে না। তো আবার কেউ হয়তো আপনার ইসলামিস্ট, নানান শেডের ইসলামিস্টদের সাথে থাকছে, আবার মাহফুজদের সাথেও হয়তো অনেকেই থাকছে। সো কোথায় কিভাবে আমরা আহ, এই কালচারাল, সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক যে ক্যাপিটাল গুলো অর্জন করছি এবং সেগুলো কিভাবে ইনভেস্ট করছি, তার উপর নির্ভর করবে আগামী দিনের আহ, এই যে ফ্লুইড যে সেটেলমেন্টটা, যেটা অলওয়েজ আপনার আপডেটেড হচ্ছে এখন, মানে ফ্লুইড, এই যে টাইমস অফ ট্রায়ালস অ্যান্ড টার্বুলেন্স, এটাতে কি হয়, এখানে আপনার হচ্ছে যে সেটেলমেন্টটা, এটা হচ্ছে আপনার খুব ফ্লুইড থাকে, এটা আপনার আপডেটেড হইতে থাকে। ধরেন আজ থেকে 5 মাস আগে মাহফুজের হাতে বা 6 মাস আগে মাহফুজের হাতে যে পরিমাণ পাওয়ার ছিল, ওটা এখন অনেকটাই নাই। ধরেন 8 আগস্টে ইউনূসের বিষয়টা যেটা যতটা নড়বড়ে ছিল, আজকে তো তার কন্ট্রোলটা এতটা নড়বড়ে না, সে অনেকখানি ইজ মাচ ইন কন্ট্রোল। হ্যাঁ। Prepare. তো এখন আমাদের এখানে কি রকম হচ্ছে সেটার উপর নির্ভর করবে আলটিমেট সেটেলমেন্টটা কি। তবে এই সেটেলমেন্টের একটা দিক আমি যেটা দেখছি, যে কিছু সংখ্যক হলেও আপনার সোশ্যাল, কালচারাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক আপনার ট্রান্সফরমেশন ঘটেছে। যেমন ধরেন আমাদের আমি জানি না আপনাদের ক্ষেত্রে এরকম হয়তো বা হবে, আপনাদের পরিচিত অনেকে ভাই বেরাদার আছে, তারা এখন হচ্ছে জাতীয় রাজনীতির খুব কাছাকাছি বা জাতীয় রাজনীতির নোন ফেস। তো এর আগে যেটা ছিল, মনে করেন আমাদের চাচা বা দাদা, ওই জেনারেশন তারা রাজনীতিতে ডমিনেট করতো। এখন ধরেন আমি একটা স্ট্যাটাস দিলেও বা হচ্ছে আমাদের এই কোট আনকোট ভাই বেরাদার গ্রুপের মধ্যেও কেউ স্ট্যাটাস দিল, সেটা নিয়ে নিউজ হচ্ছে, সেটাই হচ্ছে আপনার টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হচ্ছে। হ্যাঁ। সো এটা কিন্তু এক ধরনের আপনার হচ্ছে কি বলা যায়, ক্যাপিটাল ট্রান্সফার। হ্যাঁ। হুম। আহ, তারপর আপনার দেখেন অনেকে দুর্নীতির নানান অভিযোগ আসছে। আসছে। So, তো দুর্নীতির অভিযোগকে দুই ভাবে দেখা যেতে পারে, একটা হচ্ছে আপনার এথিক্যাল সমস্যা, মোরাল সমস্যা, গভর্নেন্সের সমস্যা, সেটা তো আছে। আর একটা হচ্ছে এর আগে শুধুমাত্র আপনার ওই যে আমাদের চাচা দাদা তাদের জেনারেশন তারা দুর্নীতি করত, তারা ওয়েলথ অ্যামাস করত, এখন আমাদের এই যে ভাই বেরাদার যারা তারা করতেছে। সো বেসিক্যালি ওইখান থেকে আপনার এক ধরনের ওয়েলথ ট্রান্সফার ঘটতেছে।
হ্যাঁ, মানে অ্যাক্সেস টু দুর্নীতি, এইটারও এক ধরনের আপনি বলতে পারেন যে জেনারেশনাল একটা চেঞ্জ আসছে। চেঞ্জ আসছে। উই লাইক ইট অর নট, অবভিয়াসলি উই ডোন্ট লাইক ইট, মানে প্রবাবলি আমরা যারা হচ্ছে ওরা বলবে বা এরকম অনেকেই বলে যে তোরা পারিস না, তোরা খাইতে পারিস না, এই জন্য তোরা এটা নিয়ে ইয়ে করতেছিস। হ্যাঁ, তো যে আমাদের জায়গায় থাকলে যদি তোদের মানে সুযোগের ভাবে সৎ বেসিক্যালি হ্যাঁ, আমাদেরকে এটা বলতে চায়। তো এনিওয়েজ, বাট এই যে সুযোগটা তারা পাচ্ছে এবং কেউ কেউ হয়তো সদ্ব্যবহারও করছে, এনিওয়েজ ভাই এটা এখানে আমি একটু অ্যাড করি, দুর্নীতির যে ঘটনাগুলো আসছে সেগুলো কিন্তু আমি এখন পর্যন্ত আহ খুব কনভিনসিং কোনো প্রুফ আমি এখন পর্যন্ত দেখি নাই। অনেক কনজেকচার আছে, অনেক রিউমার্স আছে, দে মে অর মে নট বি ট্রু। একজনের ব্যাপারে দুই তিন জনের ব্যাপারে আমার গাটস বলছে যে প্রবাবলি ইটস ট্রু, বাট আমার গাটস তো আর আপনার ভার্ডিক্ট দিতে পারে না। সো এটাও অ্যাড করা দরকার। তো দেখেন এখানে আমি যেটা বলছিলাম যে কয়েকটা জায়গায় কিন্তু আপনার চেঞ্জ আসছে। আহ, আমাদের পলিটিক্যাল একদম কংক্রিট যদি বলি, এনসিপি একটা পলিটিক্যাল পার্টি দাঁড় করানো হয়েছে। সেই পলিটিক্যাল পার্টির যারা ফ্রন্ট লিডার তারা সবাই আমাদের এইজ গ্রুপের, এবং দে আর অলরেডি ন্যাশনাল ফেসেস। সো এই জায়গাতে কিছু চেঞ্জ আসছে, কিছু আপনার এই যে ক্যাপিটাল গুলো সেগুলো কিছুটা ট্রান্সফার হয়েছে। বাট এই ট্রান্সফারটা কি এনাফ কিনা? ধরেন আপনি 8 মাসে এই নানান ধরনের নানামুখী, এই সরকারে বিএনপির যেরকম অ্যাক্সেস আছে, জামাতের যেরকম অ্যাক্সেস আছে, এনজিও গুলোর যেরকম অ্যাক্সেস আছে, ইনফ্যাক্ট সরকারকে যারা গালি দেয় বা হচ্ছে জুলাই অনেক বেশি হাসিনা এক্সেস করে ফেলায় জুলাইয়ে, বা পিয়ার প্রেসারে যারা হচ্ছে জুলাইয়ে 30 তারিখ বা 29 তারিখ প্রোফাইল পিকচার লাল করেছে, তাদেরও এই সরকারে অ্যাক্সেস আছে। বিকজ এটা তো একটা অ্যামালগেমেশন, খুবই মানে একটা ডাইভার্স একটা সেট অফ পিপল এখানে নেওয়া হয়েছে। So, এদের স্ক্রুটিনির মধ্যে থেকে আহ, কে কতখানি দুর্নীতি করতে পারছে সেটাও একটা প্রশ্ন। সো ওই 8 মাস দুর্নীতি করে কি আপনার 50 বছরের যে হচ্ছে দুর্নীতি, তাদের যে হচ্ছে ধরেন কথার কথা দুর্নীতি থেকে তারা শুধুমাত্র যে ওয়েলথ এবং ক্যাপিটাল অ্যাসোসিয়েট সরি অ্যামাস করেছে সেইটাকে আপনি টেক্কা দেওয়ার মতন আপনি ওয়েলথ এখানে নিতে পারছেন কিনা সেটাও একটা প্রশ্ন থাকবে। সো সবকিছু রিলেটিভ টার্মসে আমাদের চিন্তা করতে হবে। সো আলটিমেটলি এরা দাঁড়াতে পারবে কিনা, শুধু ফর এক্সাম্পল দেখেন দুর্নীতি তো শুধু করলেই হয় না, দুর্নীতি করে তো আবার সেটাকে টিকে থাকতে হয় আপনার। আম, মাখায় আপনি ফেললে হবে না আর কি, মাখায় ফেললে তো তো আপনার অনেক প্লেয়ারকে আপনার বাই করতে হবে, আপনার বাই করার সক্ষমতা আছে কিনা সেটা দেখতে হবে, আদারওয়াইজ মানে এটা তো মাৎসর নাই আপনার। যদি না পারেন তাহলে তো তারা আপনাকে খেয়ে ফেলবে। সো আলটিমেটলি আমাদেরকে একটু ওয়েট করতে হবে। প্রবাবলি থিংস টেক টাইম, ধরেন 71-এর পর থিংস সেটেল ডাউন করতে আপনার 10 বছর লেগেছে। জিয়াউর রহমান অলমোস্ট 30টার মতন, 20 থেকে 30টার মতন সে কু সামলিয়েছে। মুজিবের আমলে আহ, একদিকে তার ডিক্টেটোরিয়াল প্র্যাকটিসেস ছিল, তার এগেনস্টে আপনার হচ্ছে জাসদের এনার্কি ছিল। শুধুমাত্র জাসদের এনার্কি ছিল না, আরো নানান গ্রুপসের এখানে কাহিনী ছিল। আহ, এটা একটা ইন্টারেস্টিং লেসন যেটা আমরা আসলে বিবিধ পলিটিক্যাল কারণে আমরা এটা বলি না। 71 পোস্ট 71-এর যে কেওস, পোস্ট 71-এর কেওস কিন্তু কোনো পাকিস্তান পন্থীরা করে নাই। প্রতিটা বিপ্লবের পর আপনি আহ বলশেভিক রেভলিউশন দেখেন, ইরানিয়ান রেভলিউশন দেখেন, প্রতিটা রেভলিউশনের পর রেভলিউশনারিরা নিজেরা নিজেরা কামড়াকামড়িতে ব্যস্ত হয়ে যায়। ট্রু। সো 71-এর পরও এক্স্যাক্টলি এই জিনিসটাই হয়েছে। হ্যাঁ, তো 24-এ বরঞ্চ আমি বলবো আমরা অনেক বেশি সিভিলাইজড, রাইট। অনেক বেশি সিভিলাইজড, ঠিক আছে। থিংস উইল টেক টাইম আলটিমেটলি, যে সেটেলমেন্টটা কোন জায়গায় যায় দাঁড়াবে, এবং ওটা মাহফুজ চাইলেও ওটা হচ্ছে কন্ট্রাক্ট সাইন করে সেটেলমেন্ট দাঁড় করাতে পারবে না। সেটেলমেন্ট এটা অটোমেটিক্যালি হবে আপনার বিজনেস এলিটরা কিভাবে কতখানি কিভাবে ডিসাইড যাচ্ছে, করতেছে, মিলিটারি হ্যাঁ। সিভিল মিলিটারি এই আর কি। তো ইশাক ভাই সোফার আমি হ্যাঁ আপনি কি বলতেছিলেন যেন, শেষ করেন সোফার আমি বলবো যে হচ্ছে আমাদের তরুণরা
সব মিলিয়ে আমরা আসলে খুব একটা ভালো পজিশনে নাই। এনসিপি তারা অনেক ভাবেই আমাদেরকে ফেল করেছে। এর বাহিরে যারা যে সকল অ্যাপলিটিক্যাল বা জুলাইতে পলিটিসাইজড হওয়া যে ফ্যাকশন গুলো ছিল তরুণদের, তারাও খুব বেশি ভালো পলিটিক্স করতে পেরেছে বা নিজেদেরকে ফোর্সফুলি ইনসার্ট করতে পেরেছে পলিটিক্যাল ল্যান্ডস্কেপে। বিষয়টা এরকম না। আম, আমাদের একটা সুবর্ণ সুযোগ ছিল। একটা, দেখেন, বেসিক্যালি বাংলাদেশের যে আনশেন রেজিমের যে রেমন্যান্টস আছে, রেজিম বলতে আমি শুধুমাত্র হচ্ছে মিনিস্ট্রিয়াল পোস্টধারীদেরকে বোঝাচ্ছি না, পুরো এলিটটাকে বা বলতেছেন আর কি। এই যে ধরেন ব্যুরোক্রেসি, এরা তো বুমার। একটা মানে এমএস ওয়ার্ডের একটা কাজ করতে দিলে এরা ঠিক মতো পারবে না। ওই এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে পড়ে তারা হচ্ছে ধরেন আপনার আই ডোন্ট ফরেন নো মানে ক্যাডারও আছে। ফরেন 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 ক্যাডারেও ফরেন আছে। ফরেন ক্যাডার সো হয়ে যাচ্ছে, হ্যাঁ। আমরা কিন্তু এই পুরো জিনিসটাকে ইয়ে করতে পারতাম, এবং আমি বিলিভ করি যে আমাদের যে এই জেনারেশন বা ধরেন 90s থেকে যে জেনারেশনটা, এই জেনারেশনটা যদি হচ্ছে আপনার অ্যাটলিস্ট টেক ওভার করতো প্রতিটা সেক্টর, আপনার মিডিয়া থেকে শুরু করে ব্যুরোক্রেসি পর্যন্ত এন্ড এভরিথিং ইন বিটুইন এন্ড বিয়ন্ড, তারা যদি টেক ওভার করতো রিগার্ডলেস অফ আইডিওলজিক্যাল অ্যালাইনমেন্ট, হ্যাঁ, থিংস উড হ্যাভ বিন বেটার। ইনফ্যাক্ট যদি হচ্ছে আপনার অ্যাক্রিমনি বা হচ্ছে আপনার যদি ভিশাসনেস বাড়তো, সেটাও একটা মোর সফিস্টিকেটেড ওয়েতে হইতো। মানে মোর সফিস্টিকেটেড আমি বলছি না যে লেস ব্লাড লেস ব্লাডি, বাট আমি বলছি মোর সফিস্টিকেটেড, একটা মোর অ্যাস্থেটিক ফর্মে হইতো। হ্যাঁ, ধরেন আমাদের আগের জেনারেশন হাসিনার পতনের দিকটাতে আপনি যদি দেখেন, সিম্পলি তাতে পিয়ার গেম দেখেন, দে কমপ্লিটলি লস্ট ইট। 2008 সালে তার যে পিয়ার বা 2013 সালে তার যে পিয়ার ছিল, বা ইভেন এখন পর্যন্ত বিএনপির যে পিয়ার, তার চেয়ে ধরুন জুলাই ভিত্তিক যে বাচ্চা কাচ্চাদের কচি কাচ্চাদের সংগঠন, তাদের পিয়ার তো অনেক বেটার। আমি বলতেছি না যে এই ধর কুয়েটের ঘটনা, এটা খুবই আনপপুলার হবে, বাট স্টিল আমি এখানে বলবো কুয়েটের ঘটনায় ভিসি মাসুদ যে প্রবলেমটা উনি পড়েছেন, এট দ্য হার্ট অফ দ্যাট প্রবলেম, টিচাররাও যে আনপপুলার হয়েছেন, at the heart of the problem was not that he was মানে in the wrong. I don't know, probably some things were shady, but এই যে বিষয়গুলো shady আছে এবং স্টুডেন্টরা যেভাবে তার এগেনস্টে মোবিলাইজ করেছে, এটা মেইন কারণটা ছিল হচ্ছে তার পিআর গেমটা স্ট্রং ছিল না, সে ইফেক্টিভ কমিউনিকেশন স্কিলস পর্যন্ত নাই, তারা বুমারদের মতন করে সবকিছু হ্যান্ডেল করছে। অন্যদিকে স্টুডেন্টরা মানে তারা খুবই অ্যাজাইল এবং মানে স্যাভি, সবকিছু নিয়ে স্যাভি, সোসাইটির একটা বিরাট অংশকে, পুরো দেশকে তারা মোবিলাইজ করতে পারছে। এট দ্য এন্ড অফ দ্য ডে ইট ডাজন্ট ম্যাটার যে হচ্ছে আসলে ঘটনাটা কি হয়েছে, আসলেই ওই টিচাররা কোনোদিন ইনসাল্টেড হয়েছিল কিনা বা নিগৃহীত হয়েছিল কিনা। আমি যেহেতু কয়েকজন টিচারের সাথে থেকেছি দোহাতে, তো আমি পরে জানতে পেরেছি যে অ্যাকচুয়ালি ওখানে দেওয়ার আর সাম থিংস যেটা একটু আননার্ভিং, কিন্তু ওরা অলরেডি এমন একটা পরিবেশ তৈরি করেছে যে এই কথাগুলো আর বলার মতন স্কোপ নেই। ঠিক আছে, বাট ওরা পারেনি কেন? সিম্পলি মানে ঠিক নাই, বিএনপি যে সোশ্যাল মিডিয়াতে যে ব্যাশিংটা খাইতেছে, এটার মেইন কারণ কিন্তু এটা না যে হচ্ছে বিএনপি আপনার কি বলা যায় যে অন্য লেভেলের একটা ইভিল পার্টি, বাট মেইন ঘটনা হইতেছে এই বুমাররা আসলে জানে না বিএনপির হয়ে যে সোশ্যাল মিডিয়াতে যে সকল হচ্ছে মানে ফেসেস যারা হচ্ছে লড়াই টড়াই করতেছে, ভাই দে ডোন্ট নো ইট। তো এনিওয়েজ, আমাদের সামনে একটা স্কোপ ছিল সবখানে একটা রিপ্লেসমেন্ট আনা, জেনারেশনাল একটা রিপ্লেসমেন্ট আনা, আনফরচুনেটলি সেটা হয় নাই। সো আই থিঙ্ক ইট উইল টেক টাইম, প্রবাবলি 5 to 10 ইয়ার্স, দেখা যাক যে মানে একটা কনক্লুশনে আসতে যে আলটিমেটলি কি হইলো। ইশাক ভাই, নির্বাচন নিয়ে আপনার কি মনে হয়? মানে ওভারঅল আমরা নির্বাচনের দিকে, এটাই শেষ প্রশ্ন, আমরা এটার পরে শেষ করে ফেলবো ইনশাল্লাহ, আপনার আর সময় বেশি রাখবো না। বাট আপনার নির্বাচন নিয়ে কি চিন্তা করতেছেন? আসলে কি আমাদের নির্বাচন কি আমরা পাবো? আমরা অনেকদিন ভোটও দিতে পারি না, অনেক ফ্রাস্ট্রেটেড, বড় মানে বোঝার পর থেকে ভোটের জিনিস অধিকার তো আমাদেরকে গত রেজিম আমাদের কাছ থেকে কেড়ে নিছিল। সো আসলে যে আকাঙ্ক্ষা নিয়ে আমি বলবো অন্তত বাংলাদেশের অনেক মানুষ মাঠে নামছিল, কিন্তু আসলে এই ভোটের অধিকারটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট জিনিস ছিল, যে এটা ফিরে আনা যায় কিভাবে।
কিন্তু আপনার কি মনে হয় যে আমরা কি আসলে ওই দিকে যাচ্ছি কিনা, বা মানে এটা কি এখান থেকে আমার আবার ভয়ও লাগে মাঝে মাঝে যে আমরা কি আসলে কোনো মানে ডিস্ট্রাকশনের দিকে চলে না যাই আমরা, আবার আপনার নির্বাচনের মাধ্যমে কি আমাদের ডিস্ট্রাকশন আবার নতুন করে শুরু হতে পারে কিনা? মানে নির্বাচন নিয়ে আপনার ওভারঅল অ্যানালাইসিস কি বলে বাংলাদেশ এই মুহূর্তে? সোফার এমন কোনো ইন্ডিকেশন নাই যার কারণে আমি নির্বাচন নিয়ে অর্থাৎ নির্বাচন হওয়া নিয়ে আমি আহ শঙ্কায় থাকবেন বা কিছু? শঙ্কিত শঙ্কিত হতে পারি। So, আমার কাছে এরকম কিছু মনে হচ্ছে না। আই থিঙ্ক ক্যাপাসিটিরও একটা ব্যাপার আছে হিসেবে, মানে বাংলাদেশে তো আসলে ট্রান্সপারেন্ট ইলেকশন হয় না এক জেনারেশন ধরে। তো এই যে ক্যাপাসিটির ব্যাপারটাও, মানে এটা নিয়ে কি আসলে কি সম্ভব কিনা একটা ফেয়ার ইলেকশন অ্যারেঞ্জ আচ্ছা, করা? প্রথমত আমি মনে করি যে সামনের বছরের মার্চ এপ্রিলের মধ্যে ইলেকশনটা হবে। হয়তো ঈদের পর পর বা রোজার আগেও হইতে পারে, ফেব্রুয়ারিতেও হতে পারে। সো ফেব্রুয়ারি এপ্রিল এরকম একটা সময় আই থিংক ইলেকশনটা হবে। ক্যাপাসিটির বিষয়টা হচ্ছে যে কোনো পোস্ট রেভলিউশনারি সিচুয়েশনে কখনোই ইলেকশনের ক্যাপাসিটি কারো থাকে না। 73-তে বাংলাদেশে যে ইলেকশনটা হলো সে সময় বাংলাদেশে ইলেকশনের ক্যাপাসিটি ছিল না। সেই সময় মুজিবের উচিত ছিল অ্যাটলিস্ট 100টা সিট অপোজিশনকে ছেড়ে দেওয়া, তাহলে বাংলাদেশে একটা পলিটিক্যাল সিস্টেম যেটা গ্রো করতো। সেই সিস্টেমটা গ্রো করলে হয়তো মানে মুজিব আমৃত্যু ক্ষমতায় থাকতে পারতো না, তবে তার মৃত্যুর ডেটটা অনেক পিছিয়ে যেত আর কি। সো সেটা গ্রো না করার কারণে সে আমৃত্যু ক্ষমতায় থাকতে পেরেছে, কিন্তু ওই সেই ডেটটা অনেক আগায় চলে আসছে। পাকিস্তানেও আপনার দেখেন 47-এ আপনার পাকিস্তান হলো, তারপর আপনার ক্রেডিবল ইলেকশন ধরেন এটাই এখন 24-এ বা 25-এ যদি বা এখানে আমরা ইলেকশনের কথা বলছি, এখন ইলেকশন হলে আনডাউটেডলি আপনার বিএনপি একটা ল্যান্ডস্লাইড পাবে। এটাই মোস্ট লাইকলি সিনারিও, বিকজ অনলি বিএনপি হ্যাজ দ্য ক্যাপাসিটি। আপনার মানে আমাদের যে ভোটিং প্যাটার্ন, ভোটিং বিহেভিয়ার এবং গ্রাউন্ড রিয়েলিটি, একমাত্র বিএনপির সেই সক্ষমতা আছে। আমরা ফেসবুকে অনেকেই অনেক কথা বলছি, বাট আলটিমেটলি যখন আমরা ভোট দিব, ভোট দেওয়ার সময় আমি দেখব যে আমার যখন একটা বিপদ হবে, সে বিপদে কোন পলিটিক্যাল লিডারটা আমাকে হেল্প করতে পারবে, হু হ্যাজ দ্য ক্যাপাসিটি, তো আমি তাকেই ভোট দিব। ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ এনসিপি, ইভেন জামাত, এই দলগুলোর এই সক্ষমতাটা নাই। অনলি বিএনপি হ্যাজ দ্য ক্যাপাসিটি। বিএনপির হচ্ছে ওই চান্দাবাজ, ওই গুন্ডাটা আছে যে ওসির সাথে লাইনঘাট করায় আপনাকে একটা মিথ্যা হয়রানিমূলক মামলা থেকে আপনাকে বাদ দিতে পারে। একমাত্র আপনার ধরেন আপনি মোহাম্মদপুর তাজমহল রোডে আপনার ফোন ছিনতাই হয়ে গেছে, প্রবাবলি পুলিশ আপনাকে হেল্প করতে পারবে না, বাট আপনি একটা লোকাল বিএনপি লিডারের কাছে যান, হি উইল হেল্প ইউ রিকভার দ্যাট ফোন। ঠিক আছে, এই ক্যাপাসিটি তার আছে। আপনার একটা তদবির দরকার, চাকরির জন্য দরকার, বা আপনার ট্রান্সফারের জন্য দরকার, সেটা আপনার বিএনপি একমাত্র, অনলি বিএনপি হ্যাজ দ্যাট ক্যাপাসিটি। সো এই সব কিছু মিলিয়ে বিএনপি ইজ পয়েজ টু গেট এ ল্যান্ডস্লাইড। এইখানে আপনার বিএনপি কে ডিসাইড করতে হবে যে বাংলাদেশে যদি একটা ফ্যাসিবাদ মুক্ত, ফ্যাসিস্ট পার্টি মুক্ত একটা পলিটিক্যাল সিস্টেম ডেভেলপ করতে হয়, তাহলে বিএনপি কে কিছু আসন জেনুইনলি একটা সেটেলমেন্টের মধ্য দিয়ে, একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে তাকে ছেড়ে দিতে হবে। এবং আদারওয়াইজ বিএনপি যদি 290টা, 280টা, 230টা সিট নিয়ে মানে 2/3 মেজরিটি নিয়ে আপনার গভর্নমেন্ট ফর্ম করে, এটা বিএনপির জন্য একটা অস্বস্তিকর হবে আই থিংক। হ্যাঁ, সো মানে একই জিনিস আবার, মানে আওয়ামী লীগের 290, বিএনপিও 290 নিয়ে এখন আসবে, হোয়াট ইজ নিউ আর কি। তো এই বিষয়টা এখন আপনার এটা পোস্ট রেভলিউশনারি ফার্স্ট ইলেকশন, তো এই ইলেকশনটা আমাদের একটু ক্লামজি হবে। প্রথমে এক দুই দেখেন, যে কোনো আপনি যদি ডেমোক্রেটাইজেশনের কথা বলেন, আমি এক্স্যাক্টলি খেয়াল নাই, সম্ভবত ওরা 2 বা 3টা ইলেকশন সাইকেলের কথা বলে। সো 2-3টা ইলেকশন সাইকেল যদি ঠিকঠাক মতো যায়, তখন আমরা বলতে পারি যে ট্রানজিশনটা কমপ্লিট হয়েছে। সো
এখনই আমরা আমেরিকার মতন একটা ইলেকটোরাল সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম পাবো এটা এক্সপেক্ট করাটা, বা আপনার ইউকের মতন পাবো এটা এক্সপেক্ট করাটা উচিত হবে না। হোয়াট আই থিঙ্ক ইজ এইবার আমরা আমাদের ভোটিং রাইটসটা ফেরত পাবো, কিন্তু আলটিমেটলি কিরকম পলিটিক্যাল সিস্টেম ডেভেলপের দিকে আমরা যাব এই ন্যাসেন্ট পিরিয়ডে এইটার ডিসাইড করার ক্ষমতাটা অনেক বেশি ভোটারদের চেয়ে আপনার পলিটিক্যাল পার্টি অ্যান্ড রিলেভেন্ট স্টেক হোল্ডার, সেটা ডিপ স্টেট আছে আপনার অ্যান্ড অ্যাসোসিয়েটেড এভরিথিং, তাদের হাতে। সো তারা যদি ডিসাইড করে, ফর এক্সাম্পল কিছুদিন আগে আমি খবরের কাগজে দেখলাম বিএনপি নাকি 100টা সিট ছেড়ে দিবে। ওয়েল, যদি 100টা সিট ছেড়ে দেয় তাহলে এক ধরনের আমরা পলিটিক্যাল সিস্টেমের দিকে আমরা যেতে পারি। তাহলে আমাদের পরবর্তী পলিটিক্যাল জার্নিটা একরকম হবে। বিএনপি যদি কোনো সিট না ছাড়ে তাহলে আমাদের পলিটিক্যাল জার্নিটা হয়তো আর এক রকম হবে, আর এক ধরনের আমরা ইয়ের মধ্যে দিয়ে যাব। সো ইলেকশন নিয়ে আমি ওরিড না, বটম লাইন ইলেকশন নিয়ে আমি ওরিড না। ভোট আমরা দিতে পারবো সেটা নিয়ে না, কিন্তু আমার মানে মোট কথা হচ্ছে ভোট দিয়ে সরকার নির্বাচন করার যে বিষয়টা আছে, ঠিক আছে, দেখেন এটা কি ইকোনমিতে এই জিনিসটা আছে। যখন আনফেয়ার মার্কেট প্র্যাকটিসেস চলে তখন কি আপনি বিভিন্ন ধরনের ট্যারিফ ব্যারিয়ার, নন ট্যারিফ ব্যারিয়ার দিয়ে আপনি পার্টিকুলার ইন্ডাস্ট্রি, তারপর আপনি বিভিন্ন ইন্ডাস্ট্রিকে আপনি সাবসিডাইজ করেন, তাই না? যেন হচ্ছে আপনার কিছু ইন্ডাস্ট্রি আপনার প্রোটেক্টেড থাকে, বা কোনো মনোপলি যেন আপনার গড়ে উঠতে না পারে, সে কারণেও তো হচ্ছে গভর্নমেন্ট অনেক সময় প্রোঅ্যাক্টিভ অ্যাকশনস নেয়। তো আমাদের পলিটিক্যাল ফিল্ডে এরকম কিছু ইন্টারভেনশন আমরা এবার দেখতে পারি, যেটা খালি চোখে আপনার যে লাইসেন্স ফেয়ার ইকোনমির পলিটিক্যাল ভার্সন, যে হচ্ছে যে যেমন খুশি ভোট দিল, তারপর সেই ভোট অনুসারে সরকার গঠিত হলো, হয়তো সেরকমটা নাও হতে পারে। এটা নেসেসারিলি কি খারাপ হবে কি ভালো হবে সেটা দেখার জন্য আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। কি টাইপের নেগোসিয়েশন হয়, সেখানে কি ধরনের ডিল গুলো হয়, সেই ডিল গুলো আসলে কতটুকু গুড ফেইথ এবং কতটুকু ইভিল ইন্টেনশনস আছে, we have to see in the future, but I think যে কোনো পোস্ট রেগুলেশনের সিচুয়েশনে এটা হয়, এবারও এটা হওয়ার সম্ভাবনাটা খুবই হাই। অলরাইট, থ্যাংক ইউ বিশ্বাস ভাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমরা আর খুব বেশি লং করব না, বাট অনেক ধারণা, অনেক অনেক বিষয় নিয়ে আই হোপ এই আলোচনা থেকে যারা দেখবে তারা অনেক কিছু বুঝতে পারবে এবং শিখতে পারবে, এবং অনেক কিছু অনেকভাবে দেখার আছে। মানে একটা ঘটনাকে আমরা যেভাবে দেখি, ঘটনাটা আসলে হয়তো ওরকম না, এবং মানে আমাদের শেখার সুযোগও কম ছিল মানে বিগত বছরগুলোতে বাংলাদেশের রাজনীতি নিয়ে, বাংলাদেশের মানে ভূ রাজনীতি এবং অভ্যন্তরীণ রাজনীতি সবকিছু মিলায় বাংলাদেশের মানুষ, আমি বলবো এই মুহূর্তে আরো অনেক বেশি সচেতন। এবং আপনাদের মতো মানুষ, আপনারা লেখালেখি করেন, আলোচনা করেন, এগুলা আমি মনে করি যে এটা আসলে অনেককেই অনেকভাবে অনেক কিছু বুঝতে সাহায্য করবে। কারণ আমাদের তো বোঝার জায়গায় মূল প্রবলেমটা ছিল, এখনো আছে। আমরা বুঝি এক, করি আর এক রকম, বুঝছেন? তো ওই জায়গাটাতে আমার মনে হয় যে দেখা যাক, আসলে আমরা আশাবাদী। তবে আমরা দীর্ঘদিন বাইরে আছি, আমরা চাই মানে সবসময় মনটা দেশেই পড়ে থাকে, দেশের একটা পরিবর্তন দেখতে চাই, দেশকে মানে সবকিছু মিলায় আমরা অনেক কিছুর উপর অনেক আশাবাদী, কিন্তু জানি না আমরা শেষে আশাহত হব নাকি আমরা মানে আমাদের যে আশাবাদ নিয়ে আমরা আগাচ্ছি সেটা বাস্তবায়িত হবে। এগুলো অনেক কিছুই দেখার বিষয় শেখ ভাই। থ্যাংক ইউ ফর ইউর। আমি একটা জিনিস অ্যাড করি এখানে, বিকজ এটা না বললেই প্রবাবলি বিষয়টা ইনকমপ্লিট থাকবে। সেটা হচ্ছে দেখেন, ইটস এ জার্নি, এবং এই জার্নিতে আমাদের সব সময় স্ট্রাগলের মধ্য দিয়ে যাইতে হবে। দেয়ার ইজ নো মানে এন্ড অফ হিস্ট্রি যে অতঃপর সকলের সুখে শান্তিতে বসবাস করতে থাকিল। আপনি ধরেন ওয়েস্টের কথা যদি চিন্তা করেন, আজকে পর্যন্ত দে আর ফাইটিং ফর ডেমোক্রেসি ইন ওয়ান ওয়ে অর অ্যানাদার, আইদার টু ইরেক্ট ইট অর টু প্রোটেক্ট ইট। আপনি দেখেন আমেরিকাতে মানুষজন চাইতেছে যে ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং যেন না হয়, আপনার ট্রাম্প কি এক্সিকিউটিভ ওভার রিচের দিকে যাইতেছে কিনা এগুলো নিয়ে ডিবেট চলতেছে, ব্রিটেনে এগুলো নিয়ে স্ট্রাগল চলতেছে, ইউরোপে ফার রাইটের উত্থান নিয়ে মানুষজন ওয়ারিড, ইস্টার্ন ইউরোপ তো অনেক ক্ষেত্রে আপনার ঠিক মতো ডেমোক্রেটাইজ করতেই পারে নাই। সো
যে জিনিসটা বলতে চাইতেছি সেটা হইতেছে যে বাংলাদেশ কি মানে একটা রাস্তায় যাইতে পারলো কিনা যে রাস্তাতে যায় আমরা ড্রাইভারের হাতে বাস ছেড়ে দিয়ে ঘুমায় যাব সবাই ব্যাক সিটে, ঠিক আছে? এইটা এই দিনটা বোধহয় না কোনোদিনই আসবে। এবং এইটা হচ্ছে এই ধরনের পৃথিবীর কোথাও এটা কখনো ইতিহাসে নজির নেই, সিম্পলি নজির নাই এটা মানে। এবং এটা এক ধরনের আপনার আনবিকামিং অফ এ সিটিজেন। আপনি ড্রাইভারের হাতে দেশ ছাইড়া দিয়ে আপনি ঘুমায় যাবেন। সো বেসিক্যালি আপনি একটা পার্টিকুলার টাইম পর্যন্ত অ্যাওয়েক থাকবেন, তারপর আপনি এক্সপার্টের হাতে দেশ ছেড়ে দিয়ে মানে আমাদের দেশের অনেকের মনস্তাত্ত্বে এরকম এরকম আছে যে বেসিক্যালি একটা সিঙ্গাপুর মডেল, যে আমরা একটা এক্সপার্টের হাতে দেশ ছেড়ে দিয়ে আমরা ব্যাক সিটে যেয়ে ঘুমায় যাব। সো সিঙ্গাপুরও কিন্তু নট ফ্রি অফ ফ্লজ। তাদের বিশেষ করে আপনি যদি হিউম্যান রাইটস এক্সপার্টদের সাথে সিঙ্গাপুর নিয়ে কথা বলেন, তারা দেখবেন তারা সিঙ্গাপুরের ব্যাপারে খুবই ক্রিটিক্যাল। আর আমরা তো সিঙ্গাপুর হইতে চাই, প্রবাবলি হাসিনাও সিঙ্গাপুর হইতে চাইছে, নট ইকোনমিক দিকে বাট পলিটিক্যাল দিকে। এক্স্যাক্টলি ওই এক্সাম্পলটা ঠিক ছিল, মানে ওইভাবেই সে মালয়েশিয়া সিঙ্গাপুরের মডেল চাইতে যাচ্ছিল। তো জাস্ট এই নোটে আমি শেষ করতে চাইবো, এটা আমাদের মনে রাখতে হবে, আই ডোন্ট নো মানে হোয়াট ফর্ম আমাদের নেক্সট স্ট্রাগলটা টেক করবে, বাট উই হ্যাভ টু স্ট্রাগল। মানে এটার কোনো বিকল্প নাই। আমরা আমেরিকাতে গেলেও নাই, ওইখানে দেখেন 60s তারা সিভিল রাইটস করতেছে, তারপর আপনার অ্যান্টি ওয়ার ক্যাম্পেইন করলো, তারপর এখনো তারা হচ্ছে এক ধরনের সিভিল রাইটস স্ট্রাগলের মধ্যে আছে, ব্ল্যাক লাইভস ম্যাটার, তারপর হচ্ছে ইসলামোফোবিয়া রিলেটেড। আপনি দুনিয়ার কোথাওই যাবেন না যেখানে আপনার হিস্ট্রি এন্ড হয়ে গেছে এবং সবাই ওই বাংলা সিনেমার মতন অতঃপর সুখে শান্তিতে বসবাস করতেছে। মেবি না, আমাদের এই এটাই যে আই থিঙ্ক কনস্ট্যান্ট অ্যাক্টিভিটি, এক্স্যাক্টলি ভাইয়া যেটা বললেন, এই সাইকেলটা আই থিঙ্ক চলতেই থাকবে এবং দ্যাটস হাউ উই নো, মানে আমাদেরও মানুষ হিসাবে, সিটিজেন হিসাবেও কিছু রাইট আছে, মানে উই হ্যাভ টু কিপ কোশ্চেনিং আনটিল ইট চেঞ্জেস। হ্যাঁ, আর আমি জাস্ট অ্যাজ এ রেগুলার সিটিজেন অফ বাংলাদেশ আমি চিন্তা করব যে আমার পরের জেনারেশন আলফা বিটা যারা আসবে, ওদের যাতে আবার 2 সাইকেল পরে বিএনপি কে নামানোর জন্য আরেকটা গণজাগরণ না করতে হয়, আরেকটা অভ্যুত্থান না করতে হয়। আমি যে চাই যে ভালোভাবে যাতে ট্রানজিশন গুলো হোক, এই আশা ব্যক্ত করে আমরা আজকের পডকাস্টটা শেষ করি। এন্ড থ্যাংক ইউ সো মাচ ইশরাক ভাই, আমরা অনেক কিছু শিখলাম, জানলাম, এন্ড খুব সুন্দর করে আপনি থিওরিটিক্যাল দিক থেকে তারপর প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ সব ধরনের এক্সাম্পল দিয়েছেন, which was a really like a master class for me, so thank you. থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি। অলরাইট ভাই, আল্লাহ হাফেজ।